আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশিক জামান, ইওর আশিক ভাইয়া। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, তারপর হচ্ছে আমাদের নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান এবং সেমিকন্ডাক্টর, এই সবগুলো চ্যাপ্টারে আমরা এমসিকিউ দেখে ফেলবো। তো চলো আমরা শুরু করি আজকের ক্লাস। আধুনিক পদার্থবিজ্ঞানের এমসিকিউতে সবাইকে স্বাগতম। এবার চলো আমরা আধুনিক পদার্থবিজ্ঞানের এমসিকিউগুলো দেখে ফেলি। আমাদের এখানে শুরুতে আপেক্ষিকতার টাইপটা যা আছে সেখান থেকে বেশ ভালোই এমসিকিউ আসে। সো এখানে আমাদের যে সূত্রগুলো ছিল আমি একবার মনে করাই দিচ্ছি। টি ইকুয়াল টু টি নট, তারপরে ব্যাখ্যাও একটু করে দেবো। টি ইকুয়াল টু টি নট 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে সি স্কোয়ার। একইভাবে আমরা দৈর্ঘ্যের আপেক্ষিকতা যখন লিখতাম এল ইকুয়াল টু এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই হচ্ছে কত সি স্কোয়ার, এরকম আমাদের ছিল। এবং এম ইকুয়াল টু আমাদের ছিল হচ্ছে এম নট ডিভাইডেড বাই সো আমরা লিখতাম এভাবে এম নট ডিভাইড বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই হচ্ছে কত সি স্কোয়ার। সো এই যে আমাদের সময়, দৈর্ঘ্য, ভর এর আপেক্ষিকতা, এখানে আমরা কি দেখতাম যে স্থির অবস্থায় যে সময়টা এবং গতিশীল অবস্থায় যে সময়টা তার মধ্যে তারতম্য দেখা দেয়। যে স্থির অবস্থায় সময়টা যেভাবে অতিবাহিত হয়, গতিশীল অবস্থার ক্ষেত্রে সময়টা দেখা যায় ভিন্নভাবে মনে হয়, ভিন্ন রকম আমরা পরিমাপ করি, অনুভব করি, এবং সেটা ডিপেন্ড করে বেগের উপরে। বেগ যদি অনেক বেশি হয় তাহলে সেটা আমরা ধরতে পারি। সো এখানকার টি নট বলতে আমরা কি বুঝবো সেই পরিচয়গুলো বুঝে নিই চলো। 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ারের ভি হচ্ছে সেই রকেটের বেগ, যানবাহনের বেগ, সি হচ্ছে যে আলোর বেগ। সো টি নট আর টিটা কি? টি নট হচ্ছে পর্যবেক্ষকের সাপেক্ষে যদি স্থির সময় হয় তো সেটাকে স্থির ঘটনা ঘটে তাহলে সেটাকে বলবো হচ্ছে আমরা টি নট। পর্যবেক্ষকের সাপেক্ষে কোনো সময় যদি কি হয়, স্থির হয়, ঘটনাটা যদি স্থির হয়, পর্যবেক্ষকের সাপেক্ষে, কথাটা মনে রাখতে হবে, পর্যবেক্ষকের সাপেক্ষে, যে পর্যবেক্ষণ করছে। সো পর্যবেক্ষকের সাপেক্ষে স্থির হলে টি নট, আর পর্যবেক্ষকের সাপেক্ষে ঘটনাটা গতিশীল হলে হবে টি। সেম একইভাবে পর্যবেক্ষকের সাপেক্ষে যদি ঘটনাটা স্থির হয় তাহলে এল নট, গতিশীল হলে এল। পর্যবেক্ষকের সাপেক্ষে ঘটনা যদি স্থির হয় তাহলে এম নট, আর গতিশীল হলে হচ্ছে এম। সো এভাবে তুমি মনে রাখবা তিনটা জিনিস। এবং আমরা হচ্ছে এই পার্টটা দিয়ে আগে প্রশ্নগুলো দেখি, তারপরে নেক্সট পার্টের প্রশ্নগুলো আমরা দেখব। বলছে এত বেগে গতিশীল কাঠামো হতে পরিমাপকৃত সময় স্থির অবস্থায় পরিমাপকৃত সময়ের কত গুণ তা নির্ণয় করো। তো তুমি কিভাবে নির্ণয় করবে? তোমাকে বের করতে বলেছে হচ্ছে টি। তো টি ইকুয়াল টু কি হবে? আমরা সূত্র জানি, টি ইকুয়াল টু টি নট ডিভাইডেড বাই আমাদের কি আছে 1 মাইনাস ভি স্কোয়ার বাই হচ্ছে কত সি স্কোয়ার। সো ক্যালকুলেশন কিভাবে করবে? এখানে টি নটের মানটা এখানে টি নটই থাকুক, 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, 1 মাইনাস ভি এর মানটা কত 0.98। সো 0.98, এখানেও সি আছে, নিচেও সি আছে, দুইজনের উপরে কি আছে হোল স্কোয়ার আছে। সো তুমি এখানে যদি হিসাব যদি করো তাহলে দেখো কি বাবা, সি সি কাটা যাবে। তাহলে এখানে তুমি পাচ্ছ হচ্ছে টি সমান সামথিং টি নট, আর নিচে থাকছে হচ্ছে 1 মাইনাস এত। সো আমরা এটা একটু ক্যালকুলেশন করি, আসো কত আসে দেখা যাক। যে 0.98, সিসি তো কাটাই যাবে। সো 0.98 এবং তার সাথে তুমি 0.98 গুণ হচ্ছে কত 0.98। সো এটা গুণ করলে আসলে 0.96, 0.96 মাইনাস হবে কত 1, মাইনাস হবে হচ্ছে 1। সো আমাদের আসে রুটের মধ্যে কত আসে খেয়াল করো, যে 0.0396। হ্যাঁ, আর এখানে কিন্তু এই সি সি কাটাই চলে গেছে, সিসি কাটা চলে গেছে, আর এটা স্কোয়ার করি 1 থেকে বিয়োগ করছি আমরা। সো এত আসে। আর এইটুকুর ভাগ করলে কত আসে সেটা আমরা করে নিই, যে রুট ওভার বা হচ্ছে আমাদের 0.0396, এটা রুট করলে আমাদের আসবে হচ্ছে 0.198। তার মানে আমরা এখানে পাচ্ছি হচ্ছে, সুতরাং টি এর মানটা পাচ্ছি টি নট, আর এখানে কত আছে আমাদের, যে নিচে আসছে 0.198, নিচে আসছে 0.198। হ্যাঁ, তো 0.198 এইটা কোনটার সাথে আসলে মিলছে তুমি খেয়াল করে দেখো, যে আমাদের এই জিনিসটা আমাদের কি হচ্ছে, যে টি এর মানটা তাহলে কত গুণ হচ্ছে 0.19, 0.1। তো 0.198 এটাকে আমরা আসলে কিভাবে লিখতে পারি? আমাকে বলেছে যে এত বেগে গতিশীল কাঠামো হতে পরিমাপকৃত সময় স্থির অবস্থায় পরিমাপকৃত সময়ের কত গুণ আমাদের আসতে আছে 1 ভাগ এত। সো আমরা 1 ভাগ এত করে দিই, তাহলে জিনিসটা আসছে টি নট, আর নিচে সাথে কি আছে, নিচে আছে না, এটা উপরে লিখি আমরা। তো জিনিসটা করলে আসবে কত আমাদের, দেখো 1 ভাগ আকার আসছে কত আমাদের 0.198। সেটা কার কাছাকাছি আসে দেখো 5.05, তাহলে 5-এর কাছাকাছি আসে। তাহলে আমরা এখান থেকে বলবো কি, এটাকে আমি এক লাইনে লিখতে চাই তাহলে এখান থেকে লিখতে পারবো আমরা টি সমান সমান এই যে 5 আর সাথে টি নট, মানে 1 ভাগ এত মানে হচ্ছে 5, তাহলে 5 ইন্টু টি নট, 5 টি নট বলতে পারবো। সো এভাবে করে তুমি কিন্তু এখান থেকে প্রশ্নগুলো উত্তর করতে পারবে, এই ধরনের প্রশ্ন আসবে। এই টি এম এল এগুলোর প্রশ্ন আমরা আগে দেখে নিই। বলছে এত মিটার দৈর্ঘ্যের কোনো বস্তু স্থির অবস্থা থেকে এত বেগে চলতে শুরু করলে গতিশীল অবস্থায় বস্তুর আপাত দৈর্ঘ্য কত?
সো বলছে এত দৈর্ঘ্যের কোনো বস্তু স্থির চলতে শুরু করলে গতিশীল অবস্থায় আপাত দৈর্ঘ্য কত? সো আপাত দৈর্ঘ্য কী হবে, মানে এল বের করতে হবে। আপাত দৈর্ঘ্য মানে কি, যে গতিশীল দৈর্ঘ্যটা। সো সূত্র কী হবে, এল ইকুয়াল টু এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। সো কত আসবে দেখো, তোমার ভি এর মানটা 0.5 সি, 0.5 সি ভাগ হচ্ছে সি একেবারে হোল স্কোয়ার তুমি দিয়ে দিতে পারো। হ্যাঁ, এই হিসাবটুকু তুমি করলাম। সিসি কাটা যাবে, তো 0.5 এখানে হিসাব করলে থাকছে হচ্ছে কত, 0.5 স্কোয়ার তুমি করে নিচ্ছ এখানে, যে 0.5 ইন্টু হচ্ছে কত আমাদের, যে 0.5, 0.5 ইন্টু হচ্ছে 0.5, সো 0.5 স্কোয়ার, এটা বাদ যাবে কত, মাইনাস হচ্ছে 1 যাবে, সো 0.75, সো রুট ওভার 75 করলে কত আসে, 0.75, এটাকে রুট যদি করি আমরা আসে হচ্ছে 0.86, তার মানে এতটুকু অংশ আসে আমাদের আসে 0.86। হ্যাঁ, তাহলে আমরা লিখবো এল ইকুয়াল টু এল নটের মান কত, 30, আর এই পুরোটুকু হিসাব করলে আমরা পাচ্ছি হচ্ছে 0.866, এর সাথে গুণ করে দিচ্ছি আমরা কত, 30, তাহলে কত হচ্ছে 25.98, তার মানে গতিশীল চলমান দৈর্ঘ্য কত হয়, 25.98 মিটার। তো দেখো তুমি কত পাবে এখানে, 25.98 মিটার পাবা। এবং এখানে তোমাকে আরও কয়েকটা ইনফরমেশন দিয়ে দিই, দেখো স্থির দৈর্ঘ্য যা ছিল চলমান দৈর্ঘ্য তার কী হয়েছে, কম হয়েছে। খেয়াল করছো, চলমান দৈর্ঘ্যটা কী হয়, সংকেলে ছোট হয়, মানে বুঝবা চলমান অবস্থায় দৈর্ঘ্যটা কী হবে, সংকোচন হবে। চলমান অবস্থায় দৈর্ঘ্যটা কী হবে, সংকোচন হবে। চলমান অবস্থায় দৈর্ঘ্য সংকোচন হবে 25.98। আর সময়ের ক্ষেত্রে কী হবে, দেখবা সময়টা গতিশীল অবস্থায় বাড়বে। দেখো টি এর মানটা কী হয়েছে, টি নটের 5 গুণ হয়ে গেছে, তাহলে সময়টা বৃদ্ধি পায় আর কি। হ্যাঁ, আর আরও কথা মনে রাখবো, যদি বেগটা কী হয়, যে ভি ইকুয়াল টু সি হয়। হ্যাঁ, আমি আরও কিছু এমসিকিউ এক্সট্রা বলে দিচ্ছি। যদি বলে যে আলোর বেগে যদি চলে, তাহলে সেক্ষেত্রে কী ঘটবে, এখানে কারেক্টলি 1 আসবে, 0 আসবে, এল এর মানটা তখন 0 আসবে। হ্যাঁ, ভি ইকুয়াল টু সি হলে এল এর মানটা 0 চলে আসবে তখন। আর আমাদের টি এবং এম এর মানগুলো কত আসবে, এগুলো অসীম চলে আসবে। টি এর মান বা এম এর মান কত চলে আসবে, অসীম চলে আসবে। হ্যাঁ, সো তুমি এগুলো মনে রাখতে পারো। আলাদাভাবে জিজ্ঞেস করে কিন্তু যে আলোর বেগে চললে কী হবে, কোনটা 0 হবে, কোনটা কী হবে। বলছে এত মিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য বরাবর একটি নভোযান, হ্যাঁ বর্গাকার মাঠ, যে দৈর্ঘ্য বরাবর 100 মিটার বাহু বিশিষ্ট, এটা হচ্ছে 100 মিটার বাহু, আর এটা হচ্ছে আমাদের 100 মিটার বাহু। সো বর্গাকার মাঠের দৈর্ঘ্য বরাবর এত বেগে চলে গেল, সো দৈর্ঘ্য বরাবর চলে গেছে 0.9 সি বেগে চলে গেছে। আমি বলছি তাহলে ক্ষেত্রফল কত পরিমাপ করবে নভোযানের কোনো যাত্রী, মানে গতিশীল ক্ষেত্রফল কত হবে। তুমি দেখো আগে গতিশীল ক্ষেত্রফল, যেহেতু একটা কথা মনে রাখবা, এই দৈর্ঘ্যের ক্ষেত্রে যেই বরাবর গতিশীল হবে সেই বরাবর হচ্ছে কি হবে, চেঞ্জ হবে। সো যেই বরাবর গতিশীল হবে সেই বরাবর কিন্তু আসলে দৈর্ঘ্যটা চেঞ্জ হবে। সো ধরলাম এটা হচ্ছে আমাদের এল এর মান, এবং এটাকে ধরলাম যে বি এর মান। হ্যাঁ, এটা হচ্ছে ধরলাম যে প্রস্থ। সো এল এর মানটা আমাদের চেঞ্জ হবে আসলে। তো ধরলাম এটা হচ্ছে আমাদের এল না দিয়ে আমি এক্স ওয়াই ধরি, তাহলে আর সুবিধা হবে। ধরলাম এটা হচ্ছে এক্স, এবং এটাকে নাম দিলাম মনে করা হচ্ছে কি, যে ওয়াই। এক্স এর মান আর ওয়াই এর মান। সো এক্স বরাবর গতিশীল, তাহলে এক্স চেঞ্জ হয়ে যাবে। তখন সূত্র কি ছিল আমাদের, এল ইকুয়াল টু এল নট রুট ওভার কি আসবে, 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। সো তুমি এই এক্স এর মানটা তোমার কত বের হচ্ছে, দেখো এল নট কত আছে আমাদের, সে 100 ছিল। হ্যাঁ, তো আমরা এখানে এই যে এক্স এর নতুন এক্স বের করছি আসলে। হ্যাঁ, সো আমাদের এটা হচ্ছে সেটা, এল ইকুয়াল টু এল নটের মানটা কত হয়েছে, তো এক্স বরাবর চলছে, তাহলে আমরা লিখলাম কত এখানে, যে 100 লিখে দিলাম এখানে। আর ওটা কত আসবে, 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। সি এর মান তো হচ্ছে সি থাকলো, ভি এর মান কত 0.9 সি। সেখানে হিসাব করলে যা আসবে সেটা আমরা বের করবো। সো সিসি কাটা যাবে, 0.9 ইন্টু 0.9 আমরা হিসাব করবো এখানে, যে হচ্ছে 0.9 গুণ হচ্ছে 0.9, আর 0.81, আর এখান থেকে বাদ যাবে হচ্ছে 1, তাহলে থাকবে 0.19। সো 0.19, আর সাথে হচ্ছে রুট ওভার আসবে কত, 0.435, আর তার সাথে গুণ হবে কত আমাদের, গুণ হবে হচ্ছে আমাদের 100। হ্যাঁ, আসলে কত, 43.58। তাহলে বুঝতে পারলাম আমরা এখানকার মানটা হচ্ছে 43.58। সো এত মিটার। এখন তোমাকে যে বলে এটার ক্ষেত্রফল কত হবে, সুতরাং ক্ষেত্রফল এরিয়া, হ্যাঁ এরিয়া কি হবে চিন্তা করো। এখন তো আর বর্গাকার নাই, দৈর্ঘ্য প্রস্থ আলাদা হয়ে গেছে। সো দৈর্ঘ্য এক্স এর মানটা কত হয়ে গেছে আমাদের, যে 43.58, আর ওদিকে প্রস্থ তো ঠিকই আছে, ওই বরাবর চেঞ্জ হবে না, তাহলে আসবে কত আমাদের 4358 সামথিং, এরকম কিছু একটা আসবে, এত মিটার স্কোয়ার। হ্যাঁ, 435, তো 4358 একেবারে মিলেই গেছে, 4358 আমাদের কি আসবে, মিটার স্কোয়ার। ঠিক আছে, সো এভাবে করে তুমি কিন্তু বের করে ফেলতে পারবা ক্ষেত্রফল বা দৈর্ঘ্য সংক্রান্ত জিনিসগুলো পারবা। বলছে একজন মহাশূন্যচারী এত ভর এত বেগ গতিশীল হলে মহাশূন্যযানের তার ভর কত হবে। সো গতিশীল ভর বের করতে বলছে, আবারও সেম, সেটা তুমি নিজেই করে ফেলবো। আমি সূত্রগুলো লিখে দিচ্ছি, এম নট ডিভাইডেড বাই কি আসবে, 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ভি এর মানটা সরাসরি লেখা আছে 2.4 ইন্টু 10⁸
আর সি এর মানটা কত 3 × 10⁸ এবং স্কোয়ার কিন্তু আছে 1 - v²/c², এই যে একবার হোল স্কোয়ারটা দিয়ে ফেললাম। আর তার ভর কত ছিল, স্থির ভর ছিল 60 কেজি, এই যে 60 কেজি। তো এখন তুমি এখান থেকে জাস্ট একটু ক্যালকুলেশন করবা, এটা নিজেই ক্যালকুলেশনটা করো, একটু আমি হিন্টস দিয়ে দিচ্ছি। এটা কাটা চলে যাচ্ছে 2.4/3, তাহলে 2.4/3 করলে আসবে কত, যে হচ্ছে আসবে হচ্ছে 3×24 0.8, সো 0.8 স্কোয়ার যেমন 64, 1×36 0.6 আসবে। তো 6 ভাগ মুখোমুখি করে ফেললাম, যে 6 ভাগ আসবে হচ্ছে এরকম, 60 ভাগ হচ্ছে 0.6, এরকম করে ফেলো যে 60 ভাগ হচ্ছে 0.6, সো 100 এই টাইপের কিছু একটা তুমি পাবা, 100 কেজির মতো একটা পেয়ে যাবা। হ্যাঁ, মানটা কি পেয়ে যাবা, 100 কেজির মতো কিছু একটা পাবা। সো করে ফেলো, ঠিক আছে। সো আশা করি বুঝতে পেরেছো যে কীভাবে তুমি এই গতিশীল ভর, গতিশীল দৈর্ঘ্য, গতিশীল সময় এগুলো করতে পারো। বলছে নিশ্চল ভরে এত হলে এত হলে নিশ্চল শক্তি নির্ণয় করলে, একটু নিশ্চল শক্তি। এবার শক্তির ব্যাপার সবাই একটু আলোচনা করেছি, শক্তির কথাবার্তা আসলো। হ্যাঁ, তাহলে আমরা শক্তির ব্যাপার সবাই একটু আলোচনা করে নিই। জিজ্ঞেস করে এখানে যে নিশ্চল শক্তি বের করো, গতিশীল শক্তি বের করো, মোট শক্তি বের করো, তখন সেক্ষেত্রে তুমি কী করবা? নিশ্চল শক্তি আমাদের হবে হচ্ছে E0 সমান হবে হচ্ছে m0 × c²। যদি তোমাকে বলা হচ্ছে গতিশক্তি, আপেক্ষিক তত্ত্ব অনুসারে গতিশক্তি, সো গতিশক্তিটা কত হবে? গতিশক্তি হবে হচ্ছে T সমান হবে হচ্ছে mc² মাইনাস কি হবে m0 c², এরকম মানগুলো। এম এর মান বের করে নেব আগে সূত্র দিয়ে। যদি তোমাকে বলা হচ্ছে চলমান মোট শক্তি, হ্যাঁ চলমান শক্তি মানে অর্থাৎ মোট শক্তি আর কি। তো সেক্ষেত্রে হবে আমাদের E = শুধুমাত্র কি হবে mc², এম কি হবে, ওই যে বের করে নেব এর মানটা আমরা সেভাবে। সো এটা তুমি মনে রাখবে, এখানে শক্তি রিলেটেড কথাবার্তাগুলো তোমার কাজে লাগবে। তো শক্তি রিলেটেড ইনফরমেশনগুলো গেল। কি বলেছে এখানে, যে এত হলে ইলেকট্রন নিশ্চল শক্তি বের করতে, কি লিখবা, নিশ্চল শক্তি লিখবা তুমি হচ্ছে কি, যে E0 = হচ্ছে কি লিখবা তুমি, যে m0 × হচ্ছে c², নিশ্চল শক্তি। শক্তি বের করে দাও। m0 এর মান সরাসরি দেওয়া আছে, c এর মানটা আমরা মুখস্থ জানি 3 × 10⁸। আর যদি নিশ্চল শক্তি না বের করে বলতো যে চলমান শক্তি, তাহলে লিখতাম mc²। হ্যাঁ, mc²। নিশ্চল বলছে তাহলে E0টাই বের করবো। এত গ্রাম ভরের সমতুল্য শক্তি নির্ণয় করো, মানে এত গ্রাম ভরকে আমরা শক্তিতে রূপান্তর করে দিলে শক্তি কত আসবে, তুমি লিখবা হচ্ছে শক্তি হবে হচ্ছে E = হচ্ছে mc²। সো এইটাকে তুমি কি করবা, এই ভরটাকে তুমি শক্তিতে রূপান্তর করো, তাহলে কত আসবে? তো 100 গ্রাম ভর, তা তুমি কি করলা, 100 গ্রামকে তুমি কেজি বানাই ফেলবা, তাহলে আসবে হচ্ছে 0.1 কেজি। আর সি এর মানটা কত, 3 × 10⁸, তাতে স্কোয়ার, ঠিক আছে। সো আমাদের আসবে কত, আমাদের এখানে ই। তো হিসাব করে তুমি এখন এটা পেয়ে যাবা যে মানে সমতুল্য শক্তি, এত গ্রাম থেকে কত শক্তি আসলে পাওয়া যায়। আসলে এত বেগে চলমান কণার মোট শক্তি বের করতে বলছে। এবার মোট শক্তি মানে কি, যে হচ্ছে ই বের করতে বলছে, অর্থাৎ ই সমান mc²। তাহলে লিখবো আমরা, আসলে লিখি যে মোট শক্তি ই সমান কত, আমাদের mc²। এম এর মানটা তো আমরা লিখি আবার কি, যে m0 ভাগ √, কি আসবে 1 - v² হচ্ছে কত c², 1 এত। আর তার পাশাপাশি হচ্ছে খেয়াল করো মানগুলো আমরা সাথে কিন্তু এখানে একটা c² ছিলই, সে কিন্তু থাকবে m0 c² ভাগ হচ্ছে এত। সো আমরা বেগের মানটা বসাই দিব এখানে, m0 এর মানটা আমরা জানি না, থাকুক এখানে, সাথে হিসাবটা করো 1 - v এর মানটা কত, c ভাগ √3। সো এনে স্কোয়ার করলে কত আসবে, আসবে হচ্ছে c²/3 আসবে। আর এখানে তো একটা c² আছে, এক আলাদা লিখলাম। আর এখানে একটা c² আগে থেকেই তো ছিল। সো এটা তুমি ক্যালকুলেশন করলে কি পাচ্ছ দেখা যাক। সো এখানে আসতেছে m0 c², আর এখানে আসবে হচ্ছে √, কি আসবে 1 - c² কাটা, এন থাকছে 1/3, 1 - 1/3। তাহলে পরবর্তী আমরা হিসাবটা করি, এখানে কত আসছে, যে m0 আমাদের থাকলো, m0 c² আমাদের থাকলো, সমস্যা নেই। নিচে কি আসতেছে 1 - 1/3, 3 কমনলে থাকে 3 - 1, তাহলে আসে হচ্ছে আমাদের √, 2/3। তাহলে আমাদের এটা আসবে √2/3, আলাদা করে লেখা আছে, তাহলে এটাকে উল্টাই যাবে উপরে উঠলে, তাহলে আসবে হচ্ছে √3/2, সাথে আসবে m0 c²। সো এই যে 3/2 m0 c²। সো এভাবে হচ্ছে যে m0 স্থির ভরের কোনো কণার গতিশীল ভর m, এবং কণার গতিশক্তি স্থির অবস্থার শক্তির 3 গুণ, তাহলে ভরের অনুপাত কত। তাহলে মেন কথা হচ্ছে এটা, যে কণার গতিশক্তি স্থির অবস্থার শক্তির 3 গুণ, তাহলে কণার গতিশক্তি কি হবে, স্থির অবস্থার যে শক্তি ছিল তার 3 গুণ হবে। শর্তটাকে লিখবা। এখন তুমি বাকি কাজ করে ফেলো। আমরা জানি টি এর পরিবর্তে লেখা যায় mc² মাইনাস হচ্ছে m0 c²।
এবং এখানে এম নট ই নটের পরিবর্তে লেখা যায় কত এম নট সি স্কোয়ার। এম নট সি স্কোয়ারটা ওপাশে চলে গেলে হয়ে যাবে হচ্ছে এম সি স্কোয়ার ইকুয়াল টু 4 এম নট সি স্কোয়ার। সো বুঝতে পারছো সি স্কোয়ার চলে গেলে তাহলে থাকবে হচ্ছে এম সমান সমান হচ্ছে 4 এম নট। প্রশ্ন বলছে ভরের অনুপাত কত, তাহলে কি পাচ্ছ তুমি 4 পাচ্ছ, যে এম ভাগ এম নট, সুতরাং তুমি লিখে দেবা এম ভাগ এম নট সমান সমান কত আসবে 4। তাহলে উত্তর তুমি লাগাই দিবে এখান থেকে এম ভাগ এম নট সমান সমান হচ্ছে কত 4। সো দ্যাটস ইট। সো ভর শক্তি দিয়ে এগুলো আসতে পারে। এবার আমরা একটু দেখবো এখান থেকে ভর শক্তি অংশগুলোর পরে আমরা দেখবো এখান থেকে যে হচ্ছে আমাদের আলোক তড়িৎ ক্রিয়া। সো আলোক তড়িৎ ক্রিয়ার মধ্যে কী কী পড়তে হবে, কীভাবে কী পড়বা আমি সব কিছু বলে দিচ্ছি। আলোক তড়িৎ ক্রিয়া, সো আলোক তড়িৎ ক্রিয়া। সো আলোক তড়িৎ ক্রিয়াটা তুমি খেয়াল করো যে আলোক তড়িৎ ক্রিয়া অংশ থেকে যে আমরা এখানে কী কী করতে পারি। সো আলোক তড়িৎ ক্রিয়ার মধ্যে দেখো যে কি হয়, সূত্রগুলো একটু মনে করাই দিই। যে কোনো একটা ধাতব পাতে, হ্যাঁ কোনো একটা ধাতব পাতে যখন কি হবে, কোনো একটা ধাতব পাতে যখন ইলেকট্রন এসে আপতিত হবে, আলো এসে আপতিত হবে, কোনো একটা ধাতব পাতে যখন আলো এসে আপতিত হবে তখন এই সারফেসে ইলেকট্রনগুলা সেই শক্তি গ্রহণ করে এখান থেকে ইলেকট্রনগুলো কী হয়ে যাবে, যে বের হয়ে আসবে, এবং বের হয়ে এসে এখানে আরেকটা ধাতব পাত আছে, সেই ধাতব পাতে তারা যদি পৌঁছায় তাহলে সেক্ষেত্রে কী পাবো, আমরা কারেন্ট পাবো। সেখানে কি হয় যে আলো আসলো এবং এখান থেকে ইলেকট্রন বের করতে শক্তি প্রয়োজন হয় এবং বাকিটুকু শক্তি গতিপ্রাপ্ত হয়। সো যদি এই শক্তির মানটা আমাদের প্রশ্নে দেওয়া না থাকে তাহলে আমরা ই এর পরিবর্তে লিখি হচ্ছে CH বাই ল্যামডা, হ্যাঁ CH বাই ল্যামডা, এবং আমরা লিখতে পারি হচ্ছে HF যদি কম্পাঙ্ক দেওয়া থাকে, যে এই যে আপতিত আলো আসলো সেই আপতিত আলোর শক্তি কত নিয়ে আসলো, CH বাই ল্যামডা অথবা HF। এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য মিটারে নিব, HF, এফ হচ্ছে কি কম্পাঙ্ক, আর ডাব্লিউ নট হচ্ছে আমাদের কার্যাপেক্ষক। ইলেকট্রন যে বের বের করতে যে শক্তি প্রয়োজন সেটা কার্যাপেক্ষক, শেষ কী হবে ডাব্লিউ নট সমান হবে HF নট। HF নট এটা হবে, অথবা আমরা লিখতে পারবো সেটা হচ্ছে CH বাই ল্যামডা নট। এই এফ নট হচ্ছে কম্পাঙ্ক, তবে সূচন কম্পাঙ্ক, যে কম্পাঙ্কের আলো দিলে ইলেকট্রন শুধু নির্গত হয়। CH বাই ল্যামডা নট, ল্যামডা নটটা কি, সেটা হচ্ছে আমাদের সূচন তরঙ্গ দৈর্ঘ্য। ইকে হচ্ছে কি, ইকে হচ্ছে আমাদের গতিশক্তি। সো গতিশক্তিকে লিখবো হচ্ছে আমরা হাফ এম ভি স্কোয়ার, সো হাফ এম ভি স্কোয়ার, অথবা লিখবো হচ্ছে আমরা ই ভি নট। হ্যাঁ, সো গতিশক্তির সময় লিখবো আমরা কি হাফ এম ভি স্কোয়ার, অথবা লিখবো হচ্ছে ই ভি নট। সো এই হচ্ছে আমাদের কয়েকটা সূত্র। আলোক তড়িৎ ক্রিয়া থেকে আরও কি পড়তে হবে এক্সট্রা, সেটা হচ্ছে তুমি একটু পড়ে ফেলবা, একটু বই থেকে দেখে ফেলো। সেটা হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্য। হ্যাঁ, আলোক তড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্য আমি মুখে বলে দিচ্ছি, সেটা খেয়াল করো। তারপরেও আমি লিখে দিচ্ছি টপিকটার নাম, যে আলোক তড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্য। আমি মুখে বলে দিব যে কী কী বৈশিষ্ট্য, তারপরে তুমি একটু বই থেকে একবার চোখ বোলাবা আর কি। আলোক তড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্য তুমি একটু পড়বা। হ্যাঁ, যেমন আলোক তড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্য ঘটনা কি, যে হচ্ছে যখন এই যে আলো আসলো এবং আলো এসে এই সারফেসে পড়লো, ধাতব পৃষ্ঠে পড়লো, ইলেকট্রন নির্গত হলো, এর মধ্যে কোনো সময় বিলম্ব হয় না, অর্থাৎ তৎক্ষণাৎ ঘটে যে আলো আসলো এবং ইলেকট্রন শক্তি গ্রহণ করে সাথে সাথে নির্গত হয়ে যাবে। এবং যতই আমরা কি করব, আলো যদি কি হয়, যে বেশি কম্পাঙ্কের আলো যদি হয়, কম্পাঙ্ক যদি বেশি হয়, তাহলে কিন্তু এমসিকিউতে আসে যে কম্পাঙ্কের আলো আসতেছে সেই কম্পাঙ্ক যদি বেশি হয়, কম্পাঙ্ক বেশি হলে সেই ইলেকট্রন যে বের হলো সেই ইলেকট্রনের বেগটা কি হবে, ইলেকট্রনের বেগটাও বেশি হবে। কম্পাঙ্ক বেশি হলে বেশি শক্তি আনলো, বেশি শক্তি আনা মানে কি ইলেকট্রন বের করে বাকি সমস্তই গতিশক্তি, তাহলে বেগ বেশি হবে, গতিশক্তি বেশি হবে। আর আলোর তীব্রতা যদি বাড়ে, হ্যাঁ আলোর তীব্রতা যদি আমরা বাড়াই তাহলে সেক্ষেত্রে কী ঘটবে, ইলেকট্রনের বেগের কোনো চেঞ্জ হবে না, কিন্তু বেশি বেশি ইলেকট্রন বের হবে, মানে ইলেকট্রন বেশি বেশি বের হবে, বেশি বেশি ইলেকট্রন নির্গত হবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপারটা। সো আশা করি বুঝতে পেরেছো। আর বেশি বেশি ইলেকট্রন নির্গত হচ্ছে মানে কি, কারেন্ট তুমি বেশি বেশি পাবা। ঠিক আছে, সো এইটা কথাটা মাথায় রেখো, বেশি ইলেকট্রন নির্গত হবে। হ্যাঁ, তীব্রতা বেশি হলে বেশি ইলেকট্রন নির্গত, বেগের সাথে সম্পর্ক না এখানে, কিন্তু ইলেকট্রন বেশি বেশি বের হবে। ঠিক আছে, আর কম্পাঙ্ক বেশি হলে খালি বেগ বেশি হবে। আর যখন ইলেকট্রন বেশি নির্গত হয়, অর্থাৎ তীব্রতা বেশি হয়, একটু বেশি নির্গত হয়, তখন কিন্তু তড়িৎ প্রবাহটা বাড়ে। এই হচ্ছে ঘটনাটুকু। সো আশা করি এখান থেকে কয়েকটা জিনিস তুমি মনে রাখবা, তাহলে তোমার এখান থেকে কাজ হবে। এবার আর একটা জিনিস, যে এই ভি নটটা কি বলছিলাম, নিবৃত্ত বিভব। একটা এমসিকিউ সরাসরি আসে এখান থেকে, যে ভি ইকুয়াল টু, এখান থেকে লিখতে পারি আমরা যে হচ্ছে 2 ভি নট ভাগ হচ্ছে এম, সাথে হচ্ছে কি আসে রুট ওভার। সো সুতরাং এই হচ্ছে আমাদের সূত্র, যে ভি ইকুয়াল টু রুট ওভার 2 ভি নট বাই এম। এটা থেকে এই লাইনটা লেখা যায়, এমসিকিউতে সরাসরি আসে তাই লিখে দিলাম। এত কম্পাঙ্ক যদি হয় তাহলে ফোটনের শক্তি কত, কম্পাঙ্ক দেওয়া আছে তাহলে শক্তি কি লিখবো, HF মানটা বসায় দাও 6.63 × 10⁻34। আমাদের হচ্ছে কিসের মান, এইচ এর মান। এফ এর মানটা কত, যে 4.5 × 10⁻14।
হিসাব যদি করো এখানে, তাহলে তুমি একটা মান তুমি পেয়ে যাবা যে এত, এবং এই মানটা খেয়াল করো, এই মানটা কিন্তু জুলে আসবে, কিন্তু অপশনে তাকিয়ে দেখছি আমরা ইলেকট্রন ভোল্টে লেখা। সেক্ষেত্রে কী করবো আমরা, এখানকার যে মানটা আছে তাকে ভাগ দিয়ে দিব 1.6 10⁻⁹ তাহলে হয়ে যাবে ইলেকট্রন ভোল্ট। একেবারে লিখে দিলাম সুন্দর করে, ঠিক আছে। সো গুণ করবে যা আসবে জুলে, তো জুলে অপশন না থাকলে তুমি ইলেকট্রন ভোল্ট বানানোর জন্য এই ইলেকট্রনের যে চার্জ 1.6 এটাতে ভাগ করে দিবা। ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য এত হলে শক্তি নির্ণয় করো, আবার সেম তরঙ্গ দৈর্ঘ্য এত হলে শক্তি কেমনি বের করবো, CH/λ। একটা মান সম্পূর্ণ বসায় দেখায়, এটা হচ্ছে কত হবে 3 × 10⁸। এইচ কত হবে 6.63 × 10⁻⁻, কত হবে, যেহেতু মাইনাস হচ্ছে 34, আর এখানে আমাদের আসবে কত ল্যামডা। এই ল্যামডাটা আমাদের আসবে, দেখো বলা আছে যে 6630 অ্যাংস্ট্রম, মানে কত 10⁻10, ঠিক আছে। সো তুমি এটা যদি হিসাব করো তাহলে তুমি এখান থেকে পাওয়া যাবা কি, এখানে হিসাব করলে পাওয়া যাবা তুমি হচ্ছে ই এর মানটা। সো আশা করি এটা বুঝতে পেরেছো যে ই এর মানটা তুমি কিভাবে বের করতে পারো, ক্যালকুলেটরের সুন্দর করে বসায় দাও, চলে আসবে। একটি লেজার উৎসের কম্পাঙ্ক এত, নিঃসরিত শক্তির হার এত, উৎসটির ফোটন নিঃসরণের হার নির্ণয়, কতটি ফোটন নিঃসরণ করবে এন এর মান বের করতে বলেছে। তাহলে এন এর মানটা কীভাবে বের করবো, দেখো আমাদের এখানে যে নিঃসরিত শক্তির হার রয়েছে 2 × 10⁻³ ওয়াট সেটা, এবং ভাগ করে দিব যে উৎসের যেই শক্তি সেটা কত আছে আমাদের 6 × 10⁻14 ইন্টু এফ কত = Hf। তাহলে লিখবো আমরা হচ্ছে এইচ এর মানটা লিখবো 6.63 10⁻34। সো এইটা যদি আমরা হিসাব করে ফেলি তাহলে আমরা একটা ভ্যালু পেয়ে যাব, এবং সেটাই হবে উত্তর। সো দেখবা মোস্ট প্রবাবলি কত চলে আসবে যে 5.02 10⁻15। তাহলে আমরা কি করলাম, যে নিঃসরিত শক্তির হারটাকে আমরা ভাগ করে দিচ্ছি কি শক্তি, উৎসের যে কম্পাঙ্কের শক্তি সেটা দিয়ে, সো উৎসের শক্তি দিয়ে ভাগ করে দিয়েছি। হ্যাঁ, ঠিক আছে, আমাদের এটা গেল হচ্ছে একটা জিনিস। পরে দেখো বলছে সোডিয়ামের সূচন তরঙ্গ হলে কার্যবেক্ষ কত, সেম একই রকমভাবে পারবা, সূত্রটা লিখে দিচ্ছি, একটু আগে আমরা সেটা করেছি। সূচন তরঙ্গ দৈর্ঘ্য বলেছে, তাহলে লিখবো কি আমরা CH/λ0, সূচন তরঙ্গ দৈর্ঘ্য বসাই দিব, চলে আসবে, একটু আগে আমরা সেটা করেছি। বলছে কোনো ধাতুর কার্যবেক্ষ এত হলে সূচন কম্পাঙ্ক, তো সেম অঙ্ক, অনেক বার এই অঙ্ক আসে, W0 সমান হচ্ছে Hf0। তবে এখানে W0 এর মানটা ইলেকট্রন ভোল্টে আসে, এটাকে চেঞ্জ করতে হবে। তোমাকে বলছে সূচন কম্পাঙ্ক বের করা, F0 সমান কি হবে W0 ভাগ হচ্ছে H। মান কিভাবে বসাবো, W0 এর মানটা হচ্ছে 1.85 × 1.6 × 10⁻⁹। এই যে এই কাজটাই তোমাকে করে নিতে হবে, যে হচ্ছে ইলেকট্রন ভোল্ট ছিল। এইচ এর মান কত আমাদের 6.63 × 10⁻34। সো ভাগ করলে তুমি পেয়ে যাচ্ছ যে এখান থেকে যে F0টা কত আসবে, সূচন কম্পাঙ্ক কত আসবে। সো আগে আমরা প্র্যাকটিস করেছি অঙ্ক। এত কার্যবেক্ষ বিশিষ্ট ধাতব পৃষ্ঠের উপর এত শক্তি সম্পন্ন ফোটন আপতিত হলে নির্গত আলোক ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি কত। তা তুমি লিখবা, আমরা জানি হচ্ছে মোট শক্তি E সমান W0 যোগ হচ্ছে ইকে। যদি ইকে তোমাকে বের করতে বলে তাহলে কি করতে হবে, মোট শক্তি থেকে W0 বাদ দিতে হবে। তাই এত পৃষ্ঠের উপর এত শক্তি সম্পন্ন, শক্তি বলে দিছে 3 ইলেকট্রন ভোল্ট। সো 3 ইলেকট্রন ভোল্ট তোমাকে বলে দিছে, মাইনাস কি হচ্ছে 1.5 ইলেকট্রন ভোল্ট হচ্ছে আমাদের কি যে কার্যবেক্ষক। তাহলে হিসাব করলে কি আসছে এখানে, সুতরাং গতি শক্তি আমাদের আসতেছে হচ্ছে 1.5 ইলেকট্রন ভোল্টে আসবে। দেখো ইলেকট্রন ভোল্টে কিন্তু উত্তরগুলো আমাদের দেওয়া আছে, সো সেটা তুমি বসাই দিবা, কোনো সমস্যা নেই। কোনো পৃষ্ঠের সূচন কম্পাঙ্ক এত এবং পৃষ্ঠে এত আলো আপতিত হলে ইলেকট্রনের সর্বাধিক গতিশক্তি নির্ণয় করো, সেম আগের মতোই। গতিশক্তি সমান সমান কি লিখবো, মোট শক্তি মাইনাস হচ্ছে আমাদের কি কার্যবেক্ষক। মোট শক্তিটা কত, এত কম্পাঙ্কের সূচন কম্পাঙ্ক দেওয়া আছে আমাদের, সো সেটা বসাবো, এত তরঙ্গ দেখে আলো আপতিত হলো, তাহলে লিখবো আমরা CH/ হচ্ছে ল্যামডা মাইনাস W0 এর পরিবর্তে লিখবো Hf0, সূচন কম্পাঙ্ক আমাদের প্রশ্নে উল্লেখ করা। সো মানটা বসাই দিচ্ছি 3 × 10⁸, H হবে 6.63 × 10⁻⁻34। হ্যাঁ, আর ল্যামডা কত হবে, ল্যামডা হচ্ছে আমাদের 2400 অ্যাংস্ট্রম। সো 2400 গুণ কত হবে 10⁻⁻10 আসবে অ্যাংস্ট্রম যেহেতু। তো এটা হচ্ছে আমাদের একটা মান, মাইনাস Hf0, H হচ্ছে সেম আগের মতো যে 6.63 × 10⁻⁻34, আর গুণ আকারে থাকছে কি দেখো F0। F0টা কি হবে, F0টা হচ্ছে আমাদের সূচন কম্পাঙ্ক 8 × 10⁻, কত হবে 14। সো এই হচ্ছে আমাদের এখানকার জিনিস। সো আশা করি বুঝতে পেরেছি যে আমরা এই পুরো হিসাবটুকু তুমি ক্যালকুলেটরে একেবারে তুলে দাও, তোমার কিন্তু উত্তরটা চলে আসবে। বলছে একটি ধাতব পৃষ্ঠ হতে নিঃসরিত ইলেকট্রনের সর্বাধিক বেগ কত হলে নিবৃত্ত বিভব এত হবে, তা নির্ণয় করছে। আমরা শিখেছিলাম যে V = ডিরেক্ট একটা সূত্র লেখা যায় যে 2eV0 ভাগ হচ্ছে m, মনে পড়ে? তো সেটা দিয়ে কিন্তু একটা প্রশ্ন এসেছে দিনাজপুর বোর্ড 24-এ। তো দেখো এখানে ভাগটা করে দাও, কত আসবে 2e এর মান কত, আমরা জানি যে ইলেকট্রনের চার্জ 1.6 × 10⁻⁹, V0টা কত আমাদের, V0টা হচ্ছে নির্মিত বলছে 0.96, সেটা বসাই দিব আমরা 0.96,
আর ভাগ হচ্ছে কত আমাদের, ভাগ হচ্ছে আমাদের এমটা কত, যে ইলেকট্রনের ভর হবে আমাদের এম 9.11 10⁻31। সো পুরোটুকু যদি আবারও ভাগ করে দাও তুমি কিন্তু এখানেও সেম একইভাবে পেয়ে যাবে এত মিটার পার সেকেন্ড, সরাসরি মিটার পার সেকেন্ডে পেয়ে যাবে। ঠিক আছে, ওকে ফাইন। সো পরেরটা দেখো বলছে উপরের লেখচিত্রের জন্য সূচন কম্পাঙ্ক নির্ণয় করো। সূচন কম্পাঙ্ক কীভাবে বুঝবো, এই যে এখানে সূচন কম্পাঙ্ক এফ নট, এটা জানি না, বের করতে হবে। এখানে কি লেখা আছে, এখানে যে ভ্যালু লেখা আছে এটা হচ্ছে কত 5, লেখা আছে 5 ইন্টু 10⁻15 আর 1.2 ইলেকট্রন ভোল্ট। সো কীভাবে কী করা যায় খেয়াল করো, আমরা সূত্র জানতাম হচ্ছে ই সমান, এইটা তো আমরা সকলেই জানতাম যে হচ্ছে গতিশক্তি আর হচ্ছে কার্যবেক্ষক যোগ করতে হয়। সো ই এর পরিবর্তে লেখা যাবে হচ্ছে এইচ এফ, ইকের পরিবর্তে লেখা যাবে হচ্ছে দেখো ইকের মান দেওয়াই আছে এত ইলেকট্রন ভোল্ট, সেটা লেখাই আছে। সো ইকের পরিবর্তে আমরা ইকেই রাখি, আর ডাব্লিউ নটের পরিবর্তে লেখা যাবে হচ্ছে এইচ এফ নট। তুমি কাজ করো, তোমার উদ্দেশ্য কি বের করে এখান থেকে সূচন কম্পাঙ্ক বের করা। তাহলে আমরা এই মানগুলো সব এদিকে পার করে দিই। তো জিনিসটা আসবে হচ্ছে আমাদের এইচ এফ নট সমান সমান আসবে হচ্ছে কি দেখো এইচ এফ মাইনাস হচ্ছে কত ইকে, আর এখান থেকে যদি এফ নট বের করতে চাও তাহলে কি আসবে, এই যে তাহলে এনে আসবে হচ্ছে এইচ এফ মাইনাস হচ্ছে কত ইকে, আর ভাগ হচ্ছে কি আমাদের এখানে এইচ এফ মাইনাস হচ্ছে ইকে, আর এখানে ভাগ হচ্ছে আমাদের এইচ এফ মাইনাস ইকে, ভাগ হচ্ছে এইচ। এখন দেখো প্রত্যেকটা মান তুমি জানো, সূচন কম্পাঙ্ক তোমার বের হয়ে আসবে। সবগুলো মান তোমাকে বসাই দেখাচ্ছি। এইচ এর মানটা দেখো 6.63 ইন্টু 10⁻34। কম্পাঙ্ক কত, এফ কত, এফ হচ্ছে আমাদের 5 ইন্টু 10⁻15। সো 5 ইন্টু 10⁻15। এর একটা জিনিস গেল, মাইনাস হবে কি ইকে, ইকের মানটা লেখা আছে 1.2 ইলেকট্রন ভোল্ট, তবে আমরা সেটাকে জুল বানিয়ে নিব 1.6 ইন্টু 10⁻19 দিয়ে গুণ করে জুল বানিয়ে নিলাম। আর ভাগ করবো কি দিয়ে, এইচ দিয়ে। সো এইচটা দিয়ে ভাগ করে দেবো আমরা 6.63 ইন্টু 10⁻34। সো এই যে পুরোটা ভাগটা যখন তুমি একেবারেই ক্যালকুলেটর করে দিবা, তুমি কিন্তু এখানে পাওয়া যাবে হচ্ছে সূচন কম্পাঙ্ক কত, এত হার্টজ। ঠিক আছে, সো একটু বড় করতে হবে ভাগটা তোমাকে। সো এবার তোমার গ্রাফ দিয়ে প্রশ্ন কিন্তু আসবে এমসিকিউতে। হ্যাঁ দেখো এখানেও সেম একই প্রশ্ন, যে হচ্ছে যে তরঙ্গ কত তরঙ্গ আলো নিয়ত হলে হবে। তুমি আগে সূচন কম্পাঙ্ক বের করবা, সূচন কম্পাঙ্ক বের করতে যদি বের করতে পারো ঠিক আগের মতো যেভাবে করলা তুমি, সূচন কম্পাঙ্ক বের যদি করতে পারো তাহলে তুমি কি করবা, এখান থেকে সূচন কম্পাঙ্ক বের করলা, তারপর তুমি লিখবা আমরা জানি হচ্ছে এফ সমান সমান কি, যে হচ্ছে আমরা কি জানি, যেমন হচ্ছে সি বাই ল্যামডা। হ্যাঁ তাহলে লিখবা সি বাই ল্যামডা নট, তাহলে এখান থেকে তোমার ল্যামডা নটটা চলে আসবে। মানে আগের অঙ্কটাই তোমাকে জাস্ট এক্সট্রা একটা কাজ তোমাকে করতে বলতে পারে, সূচন তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলতে পারে এক্সট্রা করে। বলছে পিকিউ দুটি এক্সরে রশ্মি মেশিনে অ্যানোড ও ক্যাথোডের মধ্যে বিভব পার্থক্য এত ভোল্ট এত ভোল্ট। পিকিউ মেশিনে উৎপন্ন এক্সরে রশ্মির ন্যূনতম তরঙ্গদৈর্ঘ্যের অনুপাত 3.5। সো অনুপাত তো 3.5 যে দেওয়া আছে, অনুপাত কত জিজ্ঞেস করেছে, প্রশ্ন একটু ইনকমপ্লিট আছে। সো এই হচ্ছে আমাদের এইখানকার জিনিসগুলো ছিল, যে আমাদের মেইন দুইটা অংশ, যে টি নট এম নট এল নট, এগুলো দিয়ে কীভাবে প্রশ্ন আসতে পারে। এবং আমরা এখন একটু দেখে ফেলবো হচ্ছে যে আদার্স আমাদের আরও বেশ কিছু সূত্রগুলো আছে যেগুলো থেকে প্রশ্ন হয়, বা আরও থিওরিটিক্যাল কিছু কথাবার্তা সেখান থেকে প্রশ্ন হতে পারে, সেগুলো আমি একটু তোমাকে মেনশন করে দিচ্ছি। যেমন আমাদের এখানে আরেকটা জিনিস আছে হচ্ছে যে আমরা এটা আলোচনা করি কম্পটন প্রভাবটা, আমরা একটু বলে দিই কম্পটন প্রভাব। সো এগুলো থেকেও কিন্তু সূত্র দিয়ে প্রশ্ন হতে পারে কম্পটন প্রভাব। সো কম্পটন প্রভাবের ক্ষেত্রে কী ঘটতো, যে কোনো একটা ইলেকট্রনকে কোনো একটা ফোটন এসে ধাক্কা মারলে কী হতো, যে ফোটনটা একদিকে চলে যেত, ইলেকট্রনটা একদিকে চলে যেত। যে ফোটনটা যে অন্যদিকে চলে গেল, ওই ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হয়ে যেত। সেই তরঙ্গ দৈর্ঘ্যের মানটা কত হতো সেটা আমরা এখান থেকে বের করতে পারি। সূত্র ছিল হচ্ছে এইচ ভাগ এম নট সি, আর সাথে ছিল হচ্ছে 1 মাইনাস কজ ফাই। ফাই মানে ছিল ফোটনের বিক্ষেপণ কোণ, হচ্ছে এই যে ফোটনটা কত কোণে বিক্ষিপ্ত হলো, ফাই 1 মাইনাস কজ ফাই। আর এই যে পূর্বে যে ল্যামডাটা ছিল সেই ল্যামডাটা দেখেছি কি যোগ হতো, ভারতের যোগ হতো। এটা ছিল আমাদের সেখানকার সূত্রটা। আরও বেশ কিছু কথা বলে রাখি, এই এইচ ভাগ এম নট সিকে আমরা নাম দিতাম হচ্ছে, এমসিকিউতে আসে এইচ ভাগ এম নট সিকে কী বলে, এটা হচ্ছে সূচন তরঙ্গ দৈর্ঘ্য, সরি এটা হচ্ছে আমরা বলি কম্পটন তরঙ্গ দৈর্ঘ্য। এটাকে আমরা বলি হচ্ছে কি, বাংলা সাইড লিখে দিচ্ছি কম্পটন তরঙ্গ দৈর্ঘ্য, কম্পটন তরঙ্গ দৈর্ঘ্য, কম্পটন তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, সো ল্যামডা সি সমান কী হবে, এইচ ভাগ এম নট সি। সো দ্যাটস ইট, এই হচ্ছে আমাদের এখানকার জিনিসটা, একটা জিনিস ছিল। এরপরে আমরা আরও বেশ কিছু সূত্র এখান থেকে আমরা জানি, যেমন এরপরে আমাদের একটা থিওরিতে একটু প্রয়োজন হবে, যেমন আর থিওরি প্রয়োজন হবে তোমার হচ্ছে দ্য ব্রগলি তরঙ্গ তত্ত্ব, সেগুলো দিয়ে কিন্তু আমাদের পরীক্ষাতে এমসিকিউ আসে। সো দ্য ব্রগলি তরঙ্গ তত্ত্ব, এগুলোর খালি থিওরিগুলো জানলেই তুমি উত্তর করতে পারবা। দ্য ব্রগলি তরঙ্গ তত্ত্ব বা তরঙ্গ দৈর্ঘ্য, দ্য ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য। সো আমরা এখানে কি করতাম, যে আলোচনা করতাম যে আলো হচ্ছে
ফোটন, কণা নাকি হচ্ছে তরঙ্গ। সো দ্য ব্রগলি বললো যে না, এটা আলো দ্বৈত ধর্ম শো করে, কণা এবং তরঙ্গ ধর্ম দুইটাই দেখায়। সো তাদের মধ্যে একটা সম্পর্ক ছিল কণা এবং তরঙ্গ ধর্মের মধ্যে। ল্যামডা সমান সমান হচ্ছে এইচ ভাগ পি, বা আমরা বলতে পারি ল্যামডা সমান হচ্ছে এইচ ভাগ হচ্ছে এম ভি, এটা বলতে পারি। বা আমরা বলতে পারি হচ্ছে এইচ ভাগ এম ভি, আমাদের কি ভরবেগ, এইচ ভাগ পি। পি এর পরিবর্তে লেখা যায় হচ্ছে 2 ইকে ইন্টু এম। সো এগুলো হচ্ছে সূত্র আর কি, যে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কণার সম্পর্ক, ল্যামডা সমান এইচ বাই পি। সো এইটা একটা এমসিকিউ। তরঙ্গ ধর্ম এবং কণা ধর্মের মধ্যে সম্পর্ক ব্যস্তানুপাতিক। তরঙ্গ ধর্মের এই কথাগুলো জানার পরে তোমাকে আরেকটু জানতে হবে হচ্ছে যে এখানে আরেকটা থিওরি আছে হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। অনিশ্চয়তার নীতি, অনিশ্চয়তার নীতি, অনিশ্চয়তা নীতি। অনিশ্চয়তা নীতির মধ্যে কি ছিল, যে কোনো কণার ভরবেগ এবং অবস্থান তুমি যদি নির্ভুলভাবে পরিমাপ করতে যাও, দেখবে অবস্থান ভালো মতো মাপতে গেলে ভরবেগ অনিশ্চিত হয়ে যায়, ভরবেগ ভালো মতো মাপতে গেলে অবস্থান অনিশ্চিত হয়ে যায়, এবং তাদের সেই অনিশ্চয়তার গুণফলটা হয় প্ল্যাঙ্কের ধ্রুবকের সমান বা তার চেয়ে, প্ল্যাঙ্কের ধ্রুবকের সমান বা তার চেয়ে বড়। অনিশ্চয়তা এই হচ্ছে আমাদের জিনিসটা হবে। এবার এই অনিশ্চয়তার ব্যালেন্স সমান তার চেয়ে বড়, এটাকে আমরা আরও সংশোধন করে লিখতে পারি ডেল এক্স ইন্টু ডেল পি গ্রেটার দেন ইকুয়াল আসবে হচ্ছে এইচ কাট বাই 2 অর্থাৎ এইচ বাই 4 পাই। বা এটাকে আমরা অন্যভাবে লিখতে পারি, এটা হচ্ছে সংশোধনের পর, হ্যাঁ, হচ্ছে সংশোধন করার পর, সংশোধন, সংশোধন করার পর এটা হয়েছে। এবং একইভাবে আমরা এটাকে আরও লিখতে পারি হচ্ছে ডেল ই ইন্টু ডেল টি দিয়ে ওটাকে লেখা যায় এইচ বাই হচ্ছে 4 পাই। এবং এটা আরও সত্যি হচ্ছে কৌণিক ভরবেগ এবং হচ্ছে কৌণিক অবস্থানের ক্ষেত্রেও এটা সত্যি, এইচ ভাগ 4 পাই। সো এভাবে তুমি জিনিসটা একটু মনে রাখতে পারো অনিশ্চয়তার নীতির এখান থেকে। সো অনিশ্চয়তার নীতি গেল, তোমার দা ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য গেল, কম্পটন প্রভাব গেল, আপেক্ষিকতা গেল, এবং হচ্ছে তোমার ফটো তড়িৎক্রিয়াটা গেল। এবং এর পরে হচ্ছে তুমি মনে রাখতে পারো হচ্ছে যে কৃষ্ণ বস্তু, আদর্শ কৃষ্ণ বস্তু, ব্ল্যাক বডি। সো মনে রাখবা ব্ল্যাক বডি রেডিয়েশন, এখান থেকে তুমি 2-3টা কথা মনে রাখবা যেগুলো তোমার এমসিকিউতে প্রয়োজন হতে পারে। ব্ল্যাক বডি রেডিয়েশন, ব্ল্যাক বডি রেডিয়েশন, আদর্শ কৃষ্ণ বস্তু বা ব্ল্যাক বডি রেডিয়েশন, হ্যাঁ, কৃষ্ণবস্তু রেডিয়েশন। এখানে কি ঘটে, যে কৃষ্ণবস্তু যেগুলো, সেগুলো আমরা নর্মাল যে কোনো বস্তু যখন আলো পড়ে সেখানে অ্যাবজর্ব হয়, কিছু রিফ্লেক্টেড হয় এবং কিছু ট্রান্সমিটেড হয়। সো এ আর টি এগুলো যোগ করলে নর্মাল আমরা কত পাই, 1 পাই, যে কোনো বস্তুতে আলো পড়লে কিছু শোষণ হয়, প্রতিফলিত হয়, এবং কিছু হলো মানে কি হয়, মানে ট্রান্সমিটেড হয়, প্রতিসরিত হয়। সো এবার ইকুয়াল টু 1, কিন্তু ব্ল্যাক বডির ক্ষেত্রে এই এ ইকুয়াল টুই হয়ে যায় 1, কার ক্ষেত্রে, আদর্শ কৃষ্ণবস্তুর ক্ষেত্রে। সো কৃষ্ণবস্তুর ক্ষেত্রে ঘটনা ঘটে, আচ্ছা যে কোনো বস্তুর ক্ষেত্রে, হ্যাঁ, নিচেটা হচ্ছে কি কৃষ্ণ বস্তুর, আদর্শ কৃষ্ণ বস্তুর জন্য কি হয়, এ ইকুয়াল টু 1 হয়ে যায়, বাকিগুলো সব 0 হয়। এরা যখন, তার মানে কি হয়, কোনো আদর্শ কৃষ্ণ বস্তু আলো পড়লে সেটা সম্পূর্ণই শোষণ করে নেয়, এবং তখন তুমি তাকে হিট করবা, সে আবার শক্তি বিকিরণ করবে, এবং এই বিকিরিত শক্তির মান, এই বিকিরিত শক্তির মান তাপমাত্রার চতুর্থ ঘাতের, হ্যাঁ, তাপমাত্রার চতুর্থ ঘাতের সমানুপাতিক। এই সমানুপাতিক T⁴। এটাকে বলি আমরা স্টিফানের সূত্র, এটাকে আমরা কি বলি, স্টিফানের সূত্র। সো এই কথা তোমার প্রয়োজন হবে, স্টিফানের সূত্র, হ্যাঁ। এবং তুমি যখন এটাকে হিট দিয়ে থাকবা, তখন সে যে রেডিয়েট করবে, শক্তি রেডিয়েট করবে, তার যেই তরঙ্গ দৈর্ঘ্য তুমি পাবা সেটা হচ্ছে এরকম, যে ল্যামডা, সো ল্যামডা এবং সাথে থাকবে হচ্ছে আমাদের কি, ল্যামডা টি, ল্যামডা টি সমান সমান আমাদের আসবে হচ্ছে কনস্ট্যান্ট বি আসবে আমাদের, হ্যাঁ, যে যে এটাকে আমরা বলি হচ্ছে ভিন্সের সূত্র, ভিন্সের সূত্র। সো তুমি যতই তাপমাত্রা বাড়তে থাকবা, তরঙ্গ দৈর্ঘ্যের মানটা কী হবে, ততই আসলে কমের দিকে আসতে থাকবে, সম্পর্ক ব্যস্তানুপাতিক। সো এটার পাশে গেলে 1/λ হবে। সো সেভাবে আমরা লিখতে পারি যে ল্যামডা টি ইকুয়াল টু হচ্ছে বি, ভিন্সের সূত্র, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, টি তাপমাত্রা, বি হচ্ছে ভিন্স ধ্রুবক। জাস্ট একটু সূত্রটা মনে রাখলা, কাজে লাগতে পারে, এতটুকুই। এবং এটার সাথে আমরা আরেকটু কথা মনে রাখবো, সেটা হচ্ছে দেখো যে শুরুর দিকে যে আমাদের কিছু জিনিস ছিল, যেমন হচ্ছে যে ইথার মাধ্যম বলে যে একটা মাধ্যম আছে, সেটা মাইকেলসন এবং মর্লি তাদের এক্সপেরিমেন্টে কি প্রমাণ করে। সো মাইকেলসন মর্লি পরীক্ষা, সো মাইকেলসন মর্লির পরীক্ষাতে তারা পরীক্ষা করার চেষ্টা করে যে ইথার মাধ্যম বলে কিছু আছে, পরবর্তীতে তারা ভুল প্রমাণ করে, ইথার মাধ্যম, এটাকে ভুল প্রমাণ করে, ইথার মাধ্যম বলে যে কিছু আছে, ইথার মাধ্যমকে তারা কি করে, ভুল প্রমাণিত করে। সো এই কথাগুলো একটু ইম্পর্টেন্ট, সো ভুল প্রমাণিত করে, সো একটু মনে রাখবো আমরা এখান থেকে। সো এই যেই আমরা অঙ্কগুলো দেখলাম এবং যেই থিওরিটিক্যাল কথাবার্তাগুলো বললাম, সেগুলো তুমি একটু খেয়াল রাখবা। আরেকটা ছোট্ট আমাদের ইনফরমেশন কাজে লাগে, সেটা হচ্ছে লাস্ট ইনফরমেশন,
যে আলোকে তুমি যখনই পরিমাপ করবা, আলোর বেগ সবসময় কী হবে, আলোর বেগকে তুমি আলোর বেগই পরিমাপ করবা। মানে তুমি মনে করো এদিকে আলো যাচ্ছে, তুমি অন্য দিক থেকে একটা রকেটে করে আসতেছো, হ্যাঁ রকেটে করে তুমি আসতেছো কত বেগে, c/2 বেগে আসতেছো। তোমাকে জিজ্ঞেস করা হয় তুমি আলোর বেগ কত দেখবা, উত্তর হচ্ছে তোমার আলোর বেগ তোমার কাছে রকেটের সাপেক্ষে আলোর বেগ কত হবে, রকেটের সাপেক্ষে। তো প্রশ্ন হচ্ছে রকেটের সাপেক্ষে আলোর বেগ কত, উত্তর হচ্ছে রকেটের সাপেক্ষে আলোর বেগ c হবে। রকেটের সাপেক্ষে স্থির অবস্থায় তুমি মাপো, গতিশীল অবস্থায় মাপো, রকেটের সাপেক্ষে আলোর বেগ, রকেটের সাপেক্ষে আলোর বেগ, এটা কিন্তু যোগ বিয়োগ হবে না, আলোর বেগ সেই সি হবে। হ্যাঁ, যদিও সেটা তুমি বিপরীত দিকে অনেক বেগে আসতেছো, তারপরে আলোর বেগকে তুমি আলোর বেগে পরিমাপ করবা, রকেটের সাপেক্ষে আলোর বেগটাও হবে কি সি। সো এই কিছু অংশ আমাদের একটু মনে রাখতে হবে, তাহলে আমরা এখান থেকেও আধুনিক পদার্থবিজ্ঞান থেকে আসা যাবতীয় এমসিগুলো পারবো, থিওরিটিক্যাল এবং হচ্ছে ম্যাথগুলো সবগুলো আমরা পারবো। এবার চলো আমরা শুরু করি হচ্ছে পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান এই চ্যাপ্টারটি। শুরুতে আমরা চ্যাপ্টারে যে বেসিক সূত্রগুলো আমাদের জেনে নিতে হবে সেগুলো চলো আমরা জেনে নিই, তারপরে আমরা আস্তে আস্তে শুরু করব প্রশ্নগুলো সলভ করা। তো শুরুতেই এই চ্যাপ্টারে তুমি পাবো হচ্ছে পরমাণুর মডেল, অর্থাৎ রাদারফোর্ড মডেল, থমসন পরমাণু মডেল, বোর মডেল। সো এখান থেকে তোমার সূত্র যেগুলোর মধ্যে থেকে আসবে, বোর মডেল থেকে আসলে শুরু হবে। তো তুমি বোর মডেল থেকে কিছু কথাবার্তা একটু মনে রাখবা, যেমন বোর মডেল থেকে কী কী মনে রাখতে হবে, কয়েকটা সূত্র তোমাকে মনে রাখতে হবে, যেমন হচ্ছে এনতম কক্ষপথের ব্যাসার্ধ। হ্যাঁ, সো বিভিন্ন কক্ষপথ রয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, বিভিন্ন কক্ষপথে ব্যাসার্ধটা কত হবে সেটা আমরা কীভাবে বের করবো। সো সূত্রটা মনে রাখবো এবং শর্টকাটটা তুমি বিশেষ করে মনে রাখবা, শর্টকাটটা তুমি বিশেষ করে মনে রাখো, কারণ এটা দিয়ে তোমাকে কী করতে হবে, অঙ্ক করতে হবে। 0.53 ইন্টু এন স্কোয়ার। হ্যাঁ, তো 0.53 ইন্টু এন স্কোয়ার অ্যাংস্ট্রম। এটা হচ্ছে কি, যে এনতম কক্ষপথে যে এনতম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়ের শর্টকাট। যে তোমাকে বলে হাইড্রোজেনের জন্য 2 নম্বর কক্ষপথে ব্যাসার্ধ কত, এন এর মান 2 বসাই দিবা, এন হচ্ছে সেই কক্ষপথ, ঠিক আছে। আর যদি হাইড্রোজেন না বলে অন্য কোনো পরমাণুর কথা বলে, তাহলে সেক্ষেত্রে হবে এন স্কোয়ার বা ভাগ হচ্ছে কত, জেড। যে আর এন সমান 0.53 গুণ এন স্কোয়ার ভাগ জেড ইন্টু, মানে এককটা কি, অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম মানে 10⁻⁻10 মিটার। সো তুমি এখানে খেয়াল রাখতে পারো, বড় মডেল থেকে তুমি এই যে আমাদের কক্ষপথের ব্যাসার্ধটা একটু প্রয়োজন হয়, এরপরে প্রয়োজন হয় আমাদের এনতম কক্ষপথের শক্তি। শক্তির সূত্রটা কি, শর্টকাটটা কি, -13.6 ভাগ হচ্ছে কত, এন স্কোয়ার। এখানে হচ্ছে ভাগ হচ্ছে এন স্কোয়ার, ঠিক আছে। আর উপরে আমাদের কি থাকবে, উপরে থাকতেছে আমাদের হচ্ছে জেড স্কোয়ার, যদি আমাদের অন্য কোনো পরমাণু বলে, হাইড্রোজেন না বলে, হাইড্রোজেন সদৃশ কোনো কিছু পরমাণু বলে। এই সূত্রগুলো প্রযোজ্য কার জন্য মনে রাখতে হবে, এটাও একটা এমসিকিউ। এই সূত্রগুলো প্রযোজ্য হাইড্রোজেন বা হাইড্রোজেন সদৃশ কোনো পরমাণুর জন্য এগুলো প্রযোজ্য। হাইড্রোজেন বা হচ্ছে হাইড্রোজেন সদৃশ পরমাণু, অর্থাৎ হিলিয়াম প্লাস, অথবা তুমি ধরতে পারো যে লিথিয়াম 2+, এরকম আর কি। হ্যাঁ, সো এরকম এক পরমাণু যারা আছে, মানে এক ইলেকট্রনীয় যারা আছে, তাদের ক্ষেত্রে প্রযোজ্য। সো -13.6 ভাগ হচ্ছে এন স্কোয়ার, এবং এককটা হবে কি, ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের এখানকার জিনিসটা। সো আশা করি তোমার এটা মনে থাকবে। এইটা আমাদের একটা জিনিস গেল হচ্ছে কিন্তু কক্ষপথের ব্যাসার্ধ এবং হচ্ছে শক্তি। এরপরে আমাদের এখান থেকে আরও প্রয়োজন হয় যে বিভিন্ন কক্ষপথ থেকে ইলেকট্রনগুলো যখন বিভিন্ন কক্ষপথে যায়, শক্তির শোষণ বিকিরণ ঘটে, সেই বিকিরিত বা শোষিত শক্তির মানটা আমরা জানি কি হয়, এখানে যে কক্ষপথ ছিল সেই কক্ষপথের কি পার্থক্যের, কক্ষপথের শক্তির পার্থক্যের সমান আর কি। হ্যাঁ, সো E2 - E1 এটা হচ্ছে আমাদের কি, উচ্চ শক্তি স্তর মাইনাস নিম্ন শক্তি স্তর। তাহলে পেয়ে যাবো আমরা শোষিত বা বিকিরিত শক্তি। এই শোষিত বা বিকিরিত শক্তি থেকে আমরা আরও কি লিখতে পারি, আমরা আরও লিখতে পারি হচ্ছে CH/λ, এভাবে লিখতে পারি আমরা, অথবা আমরা লিখতে পারি হচ্ছে কি HF, এটা লিখতে পারি আমরা, ঠিক আছে। এই হচ্ছে আমাদের শোষিত বিকিরিত শক্তির ক্ষেত্রে প্রয়োজনীয় সূত্র। এতটুকুর পরে পরমাণু মডেলের এই অংশের পরে আমাদের প্রয়োজন হয় হচ্ছে যে তেজস্ক্রিয় সূত্রগুলো, অর্থাৎ তেজস্ক্রিয় ক্ষয় সূত্রগুলো, নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানের সূত্রগুলো। তো শুরুতেই সেখানে রয়েছে হচ্ছে আমাদের যে dN/dt, dN/dt সমান হচ্ছে -λN। শুরুতে আমি সূত্রগুলো একটু রিভিউ করে নিচ্ছি, তারপরে কোন থিওরিটিক্যাল পড়াশোনাগুলো পড়তে হবে সেটা বলে দিব, তারপর আমরা প্রশ্নগুলো সলভ করবো এবং হচ্ছে ম্যাথগুলো সলভ করবো। সো dN/dt সমান হচ্ছে -λN, এবং আমরা এখান থেকে আরও সূত্র লিখতে পারি হচ্ছে n = n0 e⁻⁻λt। dN/dt সমান -λN এবং n সমান n0 e⁻⁻λt। এরপরে খেয়াল করো, আমাদের আরও প্রয়োজন হচ্ছে অর্ধায়ু T12 বের করা। সো T12 সমান আমরা লিখতে পারি হচ্ছে এরকম, যে 0.693 ভাগ হচ্ছে ল্যামডা। সো 0.693 ভাগ হচ্ছে ল্যামডা। এছাড়া আমাদের রয়েছে হচ্ছে গড়ায়ু বের করা, গড়ায়ু টাও সমান হচ্ছে 1/λ, সেটা রয়েছে। এছাড়া আমরা লিখতে পারি এদের দুজনের মধ্যে সম্পর্ক, যে T12 সমান কি, যে ln 2 ইন্টু হচ্ছে কত, টাও।
সো এই হচ্ছে আমাদের কিছু সূত্র যেগুলো আমাদের এই তেজস্ক্রিয়তা অর্থাৎ হচ্ছে আমাদের নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানের এই অংশে কাজে লাগে। আমরা কিছু শর্টকাটও শিখবো অঙ্ক করার সময়। সো আশা করি সূত্রগুলো তোমাদের মনে আছে। এর পরের অংশে আমি তোমাকে একটু বলে দিচ্ছি যে আমাদের কী কী জিনিস আসলে এখান থেকে যে থিওরিটিক্যালি একটু পড়তে হবে। যেমন একটা জিনিস মাস্ট, তুমি কোনো কিছু না পড়লে তোমাকে এটা পড়তেই হবে, সেটা হচ্ছে যে আমাদের যে বিভিন্ন তেজস্ক্রিয় রশ্মিগুলো রয়েছিল, আলফা বিটা গামা তেজস্ক্রিয় রশ্মি কণা যেগুলো আছে, আলফা বিটা গামা এগুলোর বৈশিষ্ট্য, আলফা বিটা গামার বৈশিষ্ট্য, ঠিক আছে, আলফা বিটা গামার বৈশিষ্ট্য। সো এদের বৈশিষ্ট্যগুলো তোমার মাস্ট দেখবা যে ছক করা আছে, তুমি একবার পড়ে রাখবা, এখান থেকে 1 মার্কস তোমার পরীক্ষায় থাকে, ঠিক আছে। আর তাছাড়াও তেজস্ক্রিয়তার একক সেগুলো আমি একটু বলে দিচ্ছি, এখনই তোমাকে বলে দিচ্ছি, বই থেকে পড়তে হবে না, কিন্তু এটা তুমি মাস্ট পড়ে নিবা, এটা তুমি পরীক্ষার হলে ঢোকার আগে একবার রিভিশন দিয়ে নিবা মাস্ট, হ্যাঁ। সো তেজস্ক্রিয়তার একক আমরা বলি হচ্ছে তেজস্ক্রিয়তার একক হচ্ছে আমরা বলি বেকেরেল, হ্যাঁ, একক কি বেকেরেল বলি আমরা, অথবা আমরা বলি হচ্ছে ডিকে পার সেকেন্ড, আমরা বলি হচ্ছে কি ডিকে পার সেকেন্ড, যে তেজস্ক্রিয়তার একক কি বেকেরেল বা হচ্ছে ডিকে পার সেকেন্ড। তারপর হচ্ছে আমাদের কি আছে, তেজস্ক্রিয়তার একক হচ্ছে বেকেরেল বা হচ্ছে ডিকে পার সেকেন্ড। আমরা এখানে আরও বলতে পারি কি, খেয়াল করো যে তেজস্ক্রিয়তার এককের পরে আমাদের এখানে আছে আরও বেশ কিছু একক আমরা ব্যবহার করতাম, প্রাচীন একক, এগুলো পূর্বে ব্যবহার করা হতো। সো প্রাচীন একক, হ্যাঁ, প্রাচীন এককটা কি, প্রাচীন একক হচ্ছে আমাদের কুড়ি, এটা আমরা ইউজ করি, প্রাচীন একক হচ্ছে কুড়ি, সিআইটা লিখি আমরা, অথবা রাদারফোর্ড, হ্যাঁ, আরডি দিয়ে আমরা লিখি। সো প্রাচীন এককগুলো মনে রাখতে পারি। এবং আরেকটা কথা মনে রাখবো, যেটা পরীক্ষাতে আমাদের আসে, সেটা হচ্ছে 1 কুড়ি সমান 3.7 × 10⁻10 বেকেরেল, বা আমরা বলতে পারি এত ডিকে পার সেকেন্ড। সো এই কয়েকটা ইনফরমেশন মনে রাখো। তো চলো এবার আমরা হচ্ছে প্রশ্নগুলো শুরু করি, যে কী কী প্রশ্ন আমাদের আছে। তো শুরুতে দেখো কুমিল্লা বোর্ড 24 একটা প্রশ্ন বলছে, হাইড্রোজেন পরমাণুর চতুর্থ কক্ষপথে ইলেকট্রনের বেগ দিয়ে দিয়েছে, এবং দ্বিতীয় কক্ষপথের বেগের কত গুণ হবে। সো একটা কথা মনে রাখবা, বেগেরটা যেহেতু বলিনি, বেগেরটা বলে দিচ্ছি, যে বেগটা হচ্ছে এনের ব্যস্তানুপাতিক, অর্থাৎ কক্ষপথের নাম্বারের সাথে বেগটা হচ্ছে ব্যস্তানুপাতিক। প্রথম কক্ষপথে বেগ কি হবে, বেশি, 2 নম্বর কক্ষপথে বেগ কি হবে, কম, 3 নম্বরে আরও কম, মানে এন বেশি হলে বেগ কম হবে, সম্পর্কটা ব্যস্তানুপাতিক। তাহলে এখানে তুমি বুঝতেই পারছো যে কোনটার অনুপাত জিজ্ঞেস করেছে, যে বলছে চতুর্থ কক্ষপথে ইলেকট্রনের বেগ কত, তাহলে v4, তাহলে লিখবো আমরা v4/v2 সমান কি হবে, তাহলে সম্পর্ক কি হবে দেখো, ব্যস্তানুপাতিক। তাহলে এখানে আমি কি লিখবো, এন এর নাম্বারটা কি লিখবো, আমি লিখবো এখানে n2 ভাগ হচ্ছে কি n4, এরকম। সো আমি লিখে দিচ্ছি এখানে v4/v2 সমান n2 মানে কি 2 নম্বর কক্ষপথ, n4 মানে কি 4 নম্বর কক্ষপথ। কাটাকাটি গিয়ে কত আসে হচ্ছে 0.5, তার মানে আসবে 0.5, তাহলে v4টা আসবে 0.5 v2, সো 0.5 × v2। সো এবার তুমি বের করে ফেলতে পারো এই জিনিসগুলো। হাইড্রোজেন পরমাণুর প্রথম ও দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত, ব্যাসার্ধ আসছে, ব্যাসার্ধ দিয়ে আমরা কীভাবে দেখাবো, দেখো ব্যাসার্ধের অনুপাত হচ্ছে আমাদের, আমরা জানি ব্যাসার্ধের সাথে সম্পর্কটা কি, Rn সমান হচ্ছে 0.53 গুণ হচ্ছে n², তার মানে n² সাথে সম্পর্ক সমানুপাতিক। তাহলে প্রথম ও দ্বিতীয়, তাহলে তুমি লিখবা কি R1 ভাগ হচ্ছে R2, তাহলে এখানে কি আসবে, সম্পর্ক সমানুপাতিক, তাহলে কি আসবে n1 ভাগ হচ্ছে কত, n2, আর মানটা যদি বসায়, স্কোয়ার কিন্তু আছে, হ্যাঁ, আর যদি মানটা যদি এখানে বসায় দাও, দেখো কত আসে, যে R1 ভাগ হচ্ছে R2 সমান আসবে হচ্ছে যে আমাদের n1 এর মান তো 1, আর n2 এর মান তো 2, আর উপরে হোল স্কোয়ার, তাহলে আসবে হচ্ছে কত 1/4, তাহলে কি আসবে আমাদের অনুপাত কত আসবে 1:4, এভাবে আমরা এখান থেকে দাগায় ফেলতে পারি। সো এটা আমরা বুঝলাম। এখান থেকে বলছে এত নিউক্লিয়াসের ব্যাসার্ধ নির্ণয় করো, নিউক্লিয়াসের ব্যাসার্ধ সূত্রটা এখানেও অ্যাড করে রাখি, এখানে বলা হয়নি। সো নিউক্লিয়াসের ব্যাসার্ধ, সো এখানে তুমি অ্যাড করে রাখো যে নিউক্লিয়াসের ব্যাসার্ধ, সো নিউক্লিয়াসের ব্যাসার্ধ কত হবে, সো নিউক্লিয়াসের ব্যাসার্ধ হবে R সমান, আমরা লিখবো হচ্ছে এইভাবে যে R0 আর a⁴ ঠিক আছে। সো সম্পর্ক কি, যে R0 × a⁴ এই হচ্ছে ভর সংখ্যা। সো ভরের সাথে আমাদের ব্যাসার্ধের সম্পর্কটা সমানুপাতিক, তবে কি আছে 1/3 আছে, 1/3 এর সমানুপাতিক। সো ওকে ফাইন, এটা আমরা বুঝলাম। এখান থেকে আমরা সেই প্রশ্ন ফেরত যাই। বলছিল যে কপার এই নিউক্লিয়াসের ব্যাসার্ধ নির্ণয় করো। সো আমরা যে নিউক্লিয়াসের ব্যাসার্ধ R সমান হচ্ছে R0, আর R0 এর কনস্ট্যান্ট মান দেখো লেখা আছে এখানে, যে R0 সাথে কি থাকবে a⁴, সাথে থাকবে হচ্ছে 1/3, মানগুলো বসাও, R0 এর মানটা হচ্ছে 1.4 fmই থাকুক, আর ইন্টু হচ্ছে a⁴, এর মান কত 64, তো 64-এর উপরে কি আছে 1/3, তো 4³ মানে 64, তার মানে এইটুকু হিসাব করলে আসবে হচ্ছে 4, 1.4, আর এইটুকু তুমি পাওয়ার করে দাও, আসবে হচ্ছে 4, 4 × 14 = 56, তাহলে 56 মানে কত আসবে 5.6, একক কি হবে fm,
একক হচ্ছে এফএম, সি নাম্বারে আছে 5.6 এফএম। সো এটাও বুঝতে পেরেছো। প্রথম ও দ্বিতীয় বোর কক্ষে ইলেকট্রনের শক্তির অনুপাত, আমরা শক্তি সূত্র দেখছিলাম মনে পড়ে, যে কি ছিল -13.6 ভাগ এন স্কোয়ার। ঠিক আছে, সো কিছু বলে নাই মানে কি হাইড্রোজেন, কিছু না বললে হাইড্রোজেন, অন্য কিছু বললে সেটা লিখে দিত। সো হাইড্রোজেনের জন্য তো দেখো তোমার শক্তি অনুপাতটা কি হবে, কাটটা কাটা চাইছে প্রথম ও দ্বিতীয়, তাহলে কি আসবে তোমার 1 ভাগ হচ্ছে 2। সো বুঝতেই পারছো এন এর সাথে সম্পর্ক ব্যস্তানুপাতিক, তাহলে আমরা কি লিখবো, এখানে লিখবো 2 আর এখানে লিখবো হচ্ছে 1, ব্যস্তানুপাতিক সম্পর্ক। সো তোমার সাথে আবার স্কোয়ারও আছে। তো সেক্ষেত্রে কি আসবে, প্রথম ও দ্বিতীয় বোর কক্ষের তাহলে আসবে কত, এখানে 4 আর নিচে আসবে হচ্ছে 1। তার মানে আমরা বুঝতে পারলাম যে প্রথম ও দ্বিতীয় বোর কক্ষের আমাদের হচ্ছে কি আসবে, প্রথম ও দ্বিতীয়, হ্যাঁ ঠিক আছে। সো প্রথম ও দ্বিতীয় তাহলে তুমি এভাবে বের করে ফেলবা, এন এর সাথে এন এর সম্পর্ক ব্যস্ত অনুপাতিক, এখানে লিখছি 1/2 তাহলে লিখবো 2/1। সো 2 মানে 4 আর ভাগ 1, তাহলে আসবে কত 4:1। তাহলে বলবো কি তুমি 4:1 হচ্ছে কি প্রথম ও দ্বিতীয় বোর কক্ষের ইলেকট্রনের শক্তির অনুপাত। ঠিক আছে, তবে সেটা বুঝলাম এই জায়গাটার মধ্যে, ওকে ফাইন। সো বোর মডেল অনুসারে হাইড্রোজেন পরমাণুর এনতম ইলেকট্রনের মোট শক্তি এবং হচ্ছে বিভব শক্তির অনুপাত। সো মোট শক্তি আর বিভব শক্তির অনুপাত হয় হচ্ছে 1:2, এটা মনে রাখবা। সো মোট শক্তি এবং বিভব শক্তির অনুপাত হয় কত, 1:2। এটা আমাদের রাজশাহী বোর্ডে এসেছিল, মনে রাখবা এটা। হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রন যখন n=3 থেকে n=2 চলে আসে তখন তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা এখানে সূত্র ইউজ করতাম 1/λ সমান রিডবার্গ ধ্রুবক আর এইচ। হাইড্রোজেন বলছে z এর মান 1 লিখবো না, এখানে কি লিখবো 1 ভাগ n1 স্কোয়ার মাইনাস 1 ভাগ n2 স্কোয়ার। সো ওকে ফাইন। এবার দেখো খেয়াল করো 1 ভাগ ল্যামডা সমান আর এইচ এর মান আর এইচই থাকুক, আর এখানে দেখো n1 n2 মানগুলো বসাই দিই, n1 হচ্ছে ছোট তাহলে 1 ভাগ 2 স্কোয়ার মাইনাস n1 হচ্ছে বড় তাহলে 1 ভাগ 3 স্কোয়ার। সো হিসাব করলে আমাদের কি আসবে, এখানে 1/λ সমান আর এইচ, আর এখানে কি আসবে আমাদের 1/4, এখানে আসবে হচ্ছে আমাদের 1/4 মাইনাস কি আসবে 1/9। ঠিক আছে, সো একটু হিসাব করে দেখো কত চলে আসে, তাহলে আলটিমেটলি এখানে আর এইচ থাকছে, লসটা করে ফেলো 36, তাহলে 36 হিসাব করলে আসবে 9 - 4 আসবে 5। তাহলে বুঝতেই পারছো যে উল্টায় যদি আমরা দিই তাহলে আসবে হচ্ছে ল্যামডা সমান 36 ভাগ 5 আর আর এসটা নিচে চলে আসবে, তাহলে 36 ভাগ হচ্ছে 5 আর এস, 36 ভাগ 36 কোথায়, এই যেটার মধ্যে আছে 36 ভাগ 5 আর এস না লিখে আর লিখছে না, একই জিনিস। বলো যে হাইড্রোজেন পরমাণু এত থেকে এত শক্তি বিশিষ্ট স্তরে রয়েছে এবং হাইড্রোজেন ইলেকট্রন উচ্চ শক্তি নিম্ন শক্তি আবেদন হলে বিদ্যুৎ তরঙ্গ দৈর্ঘ্য কত। তুমি দেখো তরঙ্গ দৈর্ঘ্য বিকিরিত রশ্মি আমরা শিখছিলাম ডেল ই সমান কি বলছিলাম যে E2 - E1, মনে পড়ে কিনা। দেখো উচ্চ শক্তি স্তর কত আমাদের, দেখো হাইড্রোজেন পরমাণু এত এবং এত শক্তি স্তরে রয়েছে, তাহলে আমাদের এখন বলছে কি হাইড্রোজেনের একটি ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে বিকিরিত হলে রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তো তরঙ্গ দৈর্ঘ্য যদি নির্ণয় করতে চাই আমরা তাহলে কি করবো, এখানে লিখে নিব আমরা হচ্ছে এখানে ডেল ই এর পরিবর্তে লিখবো হচ্ছে CH/λ, আর এখানে আমরা এদের শক্তিমান থেকে বিয়োগ করব। হ্যাঁ, তাহলে আমাদের কি কি আসে, মাইনাস হচ্ছে 13.6 মাইনাস হচ্ছে 3.4, হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের ওকে। সো আমরা এখানে বিয়োগ করে নিচ্ছি এত এবং এত। সো এখান থেকে তুমি বিয়োগ করে নেবা, তো বিয়োগ করে দেখো কত আসে তোমার এখানে, যে আমাদের হচ্ছে E2 - E1। আমরা একবার ক্যালকুলেটারে বিয়োগ করে নিই, এখানে আসো, এখানে আমরা একেবারে বিয়োগ করে নিই, কত আসে আমাদের এখানে, এটা হচ্ছে 0.54 আমরা একেবারে লিখে নিচ্ছি আমরা যে মাইনাস 0.54 আর এর সাথে মাইনাস হয়ে প্লাস হয়ে যাবে কত 1.51 আর 0.97। সো বিয়োগটা করলে তুমি পেয়ে যাচ্ছ হচ্ছে 0.9, তাহলে -0.54, এখানে মাইনাস আছে আবার মাইনাস হচ্ছে -1.51, এটা করলে কত চলে আসছে 0.97 ইলেকট্রন ভোল্ট। হ্যাঁ, তুমি এটা বের করে নিলা যে 0.97 ইলেকট্রন ভোল্ট গেল। এবার তোমার উদ্দেশ্য ছিল এখান থেকে যে ল্যামডাটা বের করা। ল্যামডা বের করতে হলে কী করতে হবে, এই মানটা নিচে নিয়ে আসতে হবে। তাহলে আমি বড় করে দাগ দিচ্ছি, তাহলে এই সি এর মানটা আমরা বসাই দিব 3 × 10⁸, এইচ কিন্তু আমরা বসাবো 6.63 10⁻³ 34, আর এখানে বসাই দেবো কত নিচে, তাহলে চলে যাবে 0.97। এতটুকু রাখলে ভুল হবে, কেন, কারণ আমরা কিন্তু এসআই এককে সব বসাইছি, এটাও এসআই এককে নিতে হবে। সো কী করবো 1.6 × 10⁻⁻19। সো এবার এখান থেকে আমরা কি করব, যে এখান থেকে আমরা এই যে মানটা বের করে ফেলতে পারবো যে এত মিটারে চলে আসবে। ঠিক আছে, সো এই ছিল আমাদের এখানকার জিনিসটা। পরে দেখো এত পরমাণু নিউট্রন সংখ্যা নির্ণয় করো। সো আমরা জানি নিউট্রন সংখ্যা নির্ণয় করতে হয়, নিউট্রন সংখ্যা হচ্ছে আমাদের নিউট্রন সংখ্যা সমান হচ্ছে কি ভর সংখ্যা মাইনাস জেড। তাহলে কত আসবে, দেখো ভর আছে 235 মাইনাস কত হয় 92, হ্যাঁ -92, কত আসে 143, তাহলে বলবো কি এখানে 143।
ঠিক আছে। সো এবার তুমি বের করে ফেলতে পারবা যে ভর সংখ্যাও কত। এবার দেখো আমাদের এই অঙ্কগুলো শুরু হয়েছে, সেই কোন অঙ্কগুলো, যে হচ্ছে এই ক্ষয় ধ্রুবক এই অঙ্কগুলো। তেজস্ক্রিয় বিকিরণের ফলে একখণ্ড রেডিয়ামের 1/5 পরিণত হতে এত বছর সময় লাগে। রেডিয়ামটির ক্ষয় ধ্রুবক নির্ণয় করো। সো ক্ষয় ধ্রুবক নির্ণয় করো। সো ক্ষয় ধ্রুবক কীভাবে নির্ণয় করবো আমরা দেখো, খেয়াল করে এখানে ক্ষয় ধ্রুবক মানে হচ্ছে কি ল্যামডা বের করতে হবে। সো তুমি এভাবে করে লিখে লিখে করতে পারো অথবা সরাসরি লিখতে পারো, n = n0 e⁻ λt। তোমার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে কী বের করা, ল্যামডা বের করা, ক্ষয় ধ্রুবক বের করা। সেই ল্যামডা সরাসরি বের করা যায়। সরাসরি শুধু লিখলে কি দাঁড়ায়, দাঁড়ায় হচ্ছে এরকম, যে হচ্ছে নিচ দ্বারা হচ্ছে -t আর উপরে দ্বারা হচ্ছে ln n/n0। হ্যাঁ, এরকম আমাদের মানটা দাঁড়ায়। আর তোমাকে প্রশ্ন কি বলে দিয়েছে যে তেজস্ক্রিয় বিকিরণের ফলে একখণ্ড রেডিয়ামের 1/5 পরিণত হয়। তাহলে সেক্ষেত্রে আমাদের কি আসবে, যে আমাদের এখানে আসবে হচ্ছে যে মানটা বসাই দিয়ে আমরা ডেফিনিশন মানটা বসাই দিলে আমরা চলে আসবে -t। তোমাকে বলেছে হচ্ছে দেখো টি কত, 5000 বছর, এখানে বছরে আছে, সো সমস্যা নেই। সো 5000 আমি এখানে বসাই দিলাম। আর লন এখানে কি বসাবো, n/n0। এই লন n/n0 এর মানটা কত, n0 এর মান তো n0। আর তোমাকে বলেছে এখানে যে কি হয়, 1/5 পরিণত হয়, 1/5 পরিণত হয়। তাহলে আমরা এখানে n এর জায়গায় বসাবো কত, n0/5। তাহলে এখানে মানটা বসাবো আমরা n0/5। তাহলে এখানে তুমি আসলে পাবা, সেই লাইনটা আমি আর শর্ট করে লিখে দিচ্ছি ভ্যালুগুলা। লন এখানে পাবা তুমি 1/5, লন 1/5 নিচে আসবে কত, -5000। সেটুকু ক্যালকুলেটারে ভাগ করে দাও, লন 1/5 মাইনাস হচ্ছে কত, 5000। তাহলে তোমার ল্যামডা চলে আসবে ইয়ার ইনভার্স 1-এ চলে আসবে। ঠিক আছে, 24-এ কিন্তু এসেছিল এই প্রশ্নটা। রেডনের অর্ধায়ত হলে ক্ষয় ধ্রুবক কত, আমরা জানি হচ্ছে যে অর্ধায়ু t½ সমান, আমরা শুধু জানি কি যে 0.693 ভাগ হচ্ছে ল্যামডা। ক্ষয় ধ্রুবক ল্যামডা সমান সমান কী হবে, 0.693 ভাগ ল্যামডা। ল্যামডাটা কত আমাদের, আমাদেরকে এখানে ক্ষয় ধ্রুবকই বের করতে বলেছে। আর t½ কত, 3.82। সো তুমি ভাগ করলেই পেয়ে যাবো হচ্ছে 6.93 ভাগ হচ্ছে এত। সো ভাগ তুমি করতে পারো এখানে চাইলে, যে হচ্ছে 0.693 অথবা হচ্ছে 0.693 ভাগ 3.82 কত আসে, হচ্ছে 0.1814। সো 0.1814। সো উত্তর হবে 0.1814। এটার মধ্যে দেখা যাচ্ছে এত দিনে ছিল, তাই উত্তরটা কি হবে, ডি ইনভার্স 1। ঠিক আছে, সো পারবো আমরা এখানে করতে। বলছে একখণ্ড ট্রিটিয়ামের 3/4 অংশ ক্ষয় হতে কত সময় লাগবে। তাহলে কত সময় লাগবে, আবারও সেম ভাবে তুমি করে ফেলবা। সো টি ইকুয়াল টু সেম শুধু লিখতে পারবা লন n/n0 আর মাইনাস ল্যামডা। ল্যামডা বললে কি হবে, -t, আর টি বললে হবে -ল্যামডা। সূত্র শেষ, তুমি সরাসরি মুখস্থ রাখবা, তাহলে তোমার কোনো কিছু ভাবতে হবে না, খালি মান বসাই দাও। লন বলছে 3/4 অংশ ক্ষয়, তার মানে আমি বুঝতে পারলাম 1/4 অংশ অবশিষ্ট। সো অবশিষ্ট যা থাকবে সেটা তুমি এখানে বসাই দিবা, লন 1/4, এক লাইনে শেষ। মাইনাস ল্যামডা কত, অর্ধায়ু দেওয়া আছে, ল্যামডা দেওয়া নাই, বের করে নিব। আমরা জানি কি ল্যামডা সমান হচ্ছে 0.693 ভাগ কত, t½ কত, 12.5। সো ল্যামডা জায়গাটা সেটা বসাই দিচ্ছি আমরা, -0.693 ভাগ কত, 12.5। সো এটাই হচ্ছে তোমার আলটিমেট উত্তর। ভাগ করে দাও, তুমি যেটা পাবা সেটাই হচ্ছে তোমার। সুতরাং টি এত বছর ছিল, সে উত্তর হবে কি এত বছরে আসবে। সো এক লাইনেই করে ফেলতে পারবা সূত্রটা একটু মুখস্থ রাখলে। একটি তেজস্ক্রিয় মৌলের ক্ষয় ধ্রুবক এত এবং বলছে গড়ায়ু কত। সো ক্ষয় ধ্রুবক সাথে গড়ায়ু আমরা জানি কি, টাও সমান কি 1/λ, খালি উল্টাই দিবা, 1/6.93 × 10, খালি 10 লেখা এখানে, বা 10 টু দি পাওয়ার থাকলে সেটা বসাই দেবে। মনে করো 10ই আছে, 10 টু দি পাওয়ার 1ই আছে মনে করো, সেটা দিয়েই তুমি করো যা আছে তাই। ঠিক আছে, আর যদি অন্য কিছু থাকে সেটা তুমি বসাই দিতে পারবা, কোনো সমস্যা নাই। হ্যাঁ, যেদিন থাকে 6.693 -4 থাকে, তো -4 দিয়ে করবা, বুঝলে না ব্যাপারটা ওরকম। সো মনে করো 10 টু দি পাওয়ার এটাই আছে, ওটা দিয়ে করলাম আমরা। সো যা থাকবে সেটা তুমি বসাই দিবা, শেষ। কোনো নিউক্লিয়াসের ভর ত্রুটি এত হলে বন্ধন শক্তি নির্ণয় করো। সো ভর ত্রুটি থেকে বন্ধন শক্তি বের করার উপায় হচ্ছে ∆m × c²। সো বন্ধন শক্তি, এবার ∆m এর মানটা কত, 0.0377 × c²। তুমি সরাসরি করবা কি, ভর ত্রুটি যদি mu থাকে আর বন্ধন শক্তি মেগা ইলেকট্রন ভোল্টে বের করতে বলে, তুমি করবা কি, যে নাম্বারটা দেওয়া আছে তুমি সরাসরি শর্টকাট করবা কিভাবে, আগে আসল নিয়মটা বলে দিই। তুমি কী করবা দেখো, 0.0377, এই যে AMU ছিল এখানে, AMU ছিল, এই AMUটাকে আমরা মেগা ইলেকট্রন ভোল্ট বানানোর জন্য 931.5 ভাগ হচ্ছে c² দিয়ে গুণ করি। আর এখানে দেখো আগে থেকে একটা c² ছিল, c² কাটা যাবে। আলটিমেটলি নিয়মটা হলো যে AMUটাকে মেগা ইলেকট্রন ভোল্টে বানাইতে জাস্ট এই নাম্বারটা দিয়ে গুণ করে দিবা।
তাহলে কি আসবে 0.0377 গুণ হচ্ছে 931.5 35.11 সেটার মধ্যে আসবে কত 35.11 হ্যাঁ। সো 35.11 আমরা এর মধ্যে পাচ্ছি এত মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে পরীক্ষা শর্টকাটে কি করবা এর সাথে গুণ দিয়ে দিব কত 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে সরাসরি, তাহলে তোমার জন্য ভালো হবে। সো এটা আমাদের গেল। এরপরে দেখি বলছে যে এত দেওয়া আছে, বলছে বন্ধন শক্তি নির্ণয় করো 1 mu 931 লেখা। সো বন্ধন শক্তি কীভাবে বের করবো, আমরা আগে ডেলেমটা বের করে নেব। ডেলেম বের করবো কীভাবে, ডেলেমের ভরটরির ক্ষেত্রে সূত্র মনে আছে কিনা, মনে করে দিচ্ছি একটা জেড এমপি, সাথে কী হবে আমাদের এন, আমাদের হবে এম এন মাইনাস হবে হচ্ছে এম নিউক্লিয়াস। এবার তুমি খেয়াল করো প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা মান দেওয়া আছে। হিলিয়াম পরমাণুর ক্ষেত্রে বলা আছে হিলিয়ামের জেড হচ্ছে 2, তাহলে 2 ইন্টু এমপি, এমপিটা আমি লিখে দিচ্ছি 1.00728। ওকে, যোগ হচ্ছে এমএন কত হবে, 4 থেকে 2 বাদ দিলে 2 হয়, তার নিউটনের সংখ্যা 2, আর এমএন এর মানটা কত 1.00876। মাইনাস কি দেবো আমরা এখানে, মাইনাস দিব হচ্ছে নিউক্লিয়াস, মাইনাস দিব হচ্ছে নিউক্লিয়াসের ভর, সেটা কত লেখা আছে, এই যে নিউক্লিয়াসের ভর লেখা আছে 4.00276। পুরোটা হিসাব করলে তুমি পেয়ে যাবা হচ্ছে, সুন্দর মতো হিসাব করবা, পুরোটা যা যা আছে ডেলএম পেয়ে যাবা। আর তোমাকে বলেছে ডেলএমকে বন্ধন শক্তি নির্ণয় করো, যে বলছিলাম যে যেই মানটা আসবে ডেলএমের যেই মানটা আসবে তার সাথে তুমি কী করবা, জাস্ট 931 গুণ করে দেবে। এখানে 105 না, মানে এখানে এটা বলে দিছে ওরা, তা তুমি করবা কি যেই নাম্বারটা আসবে তার সাথে তুমি 931 গুণ করে দিলেই পেয়ে যাবা মেগা ইলেকট্রন ভোল্ট। সহজ উত্তর, একটু আগে ভেঙে দেখাইছি, এখন তুমি বুঝে গেলে সরাসরি গুণ করে দিবা, তাহলে তুমি পেয়ে যাবা। তো এই প্রশ্ন দেখো আমরা সলভ করি। বলছে এখানে নাইট্রোজেন এবং হিলিয়াম এরা যুক্ত হয়ে তৈরি করেছে এরকম, এবং এক্স একটা জিনিস অজানা কণা, সেটা বের করতে বলেছে যে এটা কী হবে। সো কীভাবে করতে হয় খেয়াল করো, যোগ বিয়োগের অঙ্ক জাস্ট। এখানে তুমি এক কাজ করবা, বিক্রিয়ার এই বাম সাইডে যারা সবাইকে যোগ করবা নিচের গুলো, অর্থাৎ প্রোটন সংখ্যাগুলো 7 আর 2 9, তাহলে এখানে 9 থাকবে, ও পাশেও তাহলে 9 থাকতে হবে। অলরেডি 8 আছে, আর 8 এবং এখানে দেখতে পাচ্ছি 1, কিন্তু উপরে 2 গুণ আছে, 2 1 কে 2, 8 আর 2 10 হয়ে গেছে, আমার দরকার 9, তাহলে অবশ্যই এখানে -1 হবে, তাহলে তো জিনিসটা আমি পাবো হচ্ছে 9, তাই না। উপরে আমরা মিলাই 14 আর 4 18, আর আমরা এখানে দেখতে পাচ্ছি 16 আর 2 18, 18 মিলে গেছে। তাহলে জিনিসটা হচ্ছে এরকম, এক্স এমন একটা জিনিস যেটা আমরা পাচ্ছি এখানে, এক্স এমন একটা জিনিস যেটা নিচে -1 উপরে 0। তুমি বুঝবা কীভাবে যে এরকম থাকলে যে কোনটা কিসের জিনিস, সেটা বোঝার জন্য তোমাকে একটু মনে রাখতে হবে হচ্ছে এরকম যে আলফা এটা মানে হচ্ছে কি হিলিয়াম নিউক্লিয়াস, অর্থাৎ হিলিয়াম 2 4, ঠিক আছে, মানে হিলিয়াম নিউক্লিয়াস মানে 2+ থাকে। সো 2 4 এই কথাটা হচ্ছে মেইন। আলফার পর থাকে হচ্ছে আমাদের আলফা বিটা। সো বিটা মানে মনে রাখবো হচ্ছে ইলেকট্রন নিচে -1 উপরে 0, তার মানে এই যে এটা মিলে গেছে -1 0, তার মানে এটা আসলে কি বোঝাচ্ছে যে বিটা, এটা কি বোঝাচ্ছে, বিটা বোঝাচ্ছে আর কি। হ্যাঁ, তারপর দেখো আমাদের এখানে বিটা আলফা বিটা গামা, গামাটা আমরা কি বুঝবো, গামাটা হচ্ছে 0 0, নিচেও কোনো পরিবর্তন হবে না, উপরে পরিবর্তন হবে না, পারমাণবিক সংখ্যা পারমাণবিক ভর দুটোই সেম থাকবে। আলফা বিটা গামা গেল। এবার হচ্ছে নিউট্রন, অনেক বেশি কাজে লাগে, যেটা হচ্ছে কি হবে 0 এবং উপরে হবে হচ্ছে 1 0 1, নিউট্রন গেল। প্রোটন যদি বলে, সো প্রোটন সেক্ষেত্রে কী করবে, হচ্ছে হাইড্রোজেন লিখে 1 1, নিচে 1 উপরে 1, যেমন এটা হচ্ছে প্রোটন ছিল, কয়টা প্রোটন, 2টা প্রোটন এরকম। সো নিউট্রন প্রোটন আলফা বিটা গামা এগুলো আমাদের প্রয়োজন হয়। সো আমরা দেখি পরের কোশ্চেনগুলো কীভাবে এসেছে। বলছে এই বিটা রশ্মি যদি জেডের মান নির্ণয় করো, তা বলছে এত, বলছে যে এক্স ওয়াই প্লাস হচ্ছে বিটা রশ্মি জেডের মান নির্ণয় করো। সো এই যে জেড দেখতে পাচ্ছি আমরা এখানে জেড, যদি বিটা রশ্মি হয় তাহলে আমরা আগে লিখে নিই বিটা মানে একটু আগে বললাম কি হবে, বিটা মানে আমাদের হবে হচ্ছে নিচে -1 উপরে হচ্ছে 0। আসলে আমরা ক্যালকুলেশন করি, 82 আছে তাহলে এখানেও 82 মিলাতে হবে, তাহলে -1 আছে তাহলে অবশ্যই 83 লাগবে। সো 83 - 1 করলে তো 82 হয়, তাহলে উত্তরটা তোমার কী হবে, অবশ্যই 83 হবে। সো তুমি বের করে ফেলতে পারবে। আমরা আরেকটু প্র্যাকটিস করি, এটা ইউরেনিয়াম আছে, নিউট্রন আছে, এরকম আছে। বলছে যে শক্তি নিউটন সৃষ্ট নিউটন সংখ্যা কয়টা নিউটন থাকবে। দেখো এখানে কয়টা নিউটন থাকবে, এখানে হিসাবটা করি আমরা। এখানে মিলাই আমরা 56 আর 36 কত হয়, আমাদের আসবে হচ্ছে 92। ওকে, 92 এখানে আছে। আর বলছে এত প্লাস নিউট্রন সৃষ্ট নিউটন সংখ্যা, হ্যাঁ এই যে এখানেও একটা নিউটন আছে আমাদের। সো এই যে এটা, সো এটা হচ্ছে প্রশ্ন আর কি, এখানে নিউটন আছে। তো খেয়াল করো এখানে 92 0, তাহলে 92 হবে। আর এখানে আমাদের নিউট্রন আছে, সো আমরা লিখে নিলাম হচ্ছে নিউট্রন। নিউট্রন কী থাকে 0 1, সামনে সংখ্যাটা কত হবে দেখতে চাই। 235 একে 36, আর এখানে কত আছে 201 141 যোগ 92, তুমি যোগটা করে নাও যে 141 যোগ হচ্ছে কত 92। হ্যাঁ,
কত আসে 233, তার মানে তুমি 233 পাইছো, লাগবে 236। তাহলে যদি আমি এখানে একটা 3 দিয়ে দিই নিউটনের আগে, তাহলে 3 এককে 3, তাহলে 233 আর এখানকার 3 মিলে 236। তাহলে নিউটন কয়টা আসলো তাহলে? তাহলে তুমি বোঝা গেল নিউটন লাগবে হচ্ছে 3টা। তাহলে সৃষ্ট নতুন যে নিউটন সংখ্যা সেটা কয়টা? 3টা। এটা আমরা বুঝলাম এখান থেকে। সুপারটা দেখি আমাদের কি বলেছে, এরকম প্রশ্ন যে এক্স ওয়াই বিক্রিয়াটিতে আলফা কণা নির্গত হবে তা নির্ণয় করো। আবারও সেম, এখানে আছে 86, এখানে 82। আমরা আলফা কণাটাকে লিখে নিব। আলফা কণা মানে হচ্ছে নিচে এরকম 2 উপরে 4। সো 86 আছে, এখানে 82, দিলে আর 4 বাকি আছে। 4 মিলাইতে হলে সামনে 2 দিতে হবে, 2 দুগুণে 4, তাহলে 82 আর 4 86 হয়ে যাবে। আর উপরেও তাহলে সেক্ষেত্রে মিলে যাবে, 222 আছে, 214 আর এখানে 4 দুগুণে হচ্ছে কত? 8, তাহলে হবে 22। তার মানে 2টি। তাহলে উত্তর কি হবে আমাদের এখানে? 2টি হচ্ছে কি যে আলফা কণা আছে। এইভাবে তোমাকে বুঝতে হবে, হ্যাঁ, হিসাবটা করে। একটি তেজস্ক্রিয় মৌল থেকে 2টি আলফা কণা 3টি বিটা কণা নিঃসরণ করে নতুন মৌলের পারমাণবিক সংখ্যা জেড ও এর ভর সংখ্যা পরিমাণ নির্ণয় করো। ধরলাম আমাদের এক্স একটা পরমাণু ছিল, যেখান থেকে হচ্ছে কি একটি তেজস্ক্রিয় মৌল 2টি আলফা কণা 3টি বিটা কণা নিঃসরণ করে। সো মৌলটার নাম আসলে দেওয়া নাই, সো তাহলে তো বের করতে পারবা না নামটা। সো আমরা তাও তোমাকে হিন্টস দেখায় কীভাবে করবা। মনে করো তোমার এখানে দেওয়া ছিল কথার কথা ছিল, মনে করা হচ্ছে আমরা ইউরেনিয়ামটা ধরি 292 236, কথার কথা যে 92 হচ্ছে 236, এটা ছিল। 2টা আলফা কণা এবং 3টি বিটা কণা নিঃসরণ করে, তার মানে এটা কি করে? 2টা আলফা কণা নিঃসরণ করে, তার মানে কি হিলিয়াম এই যে 2 এই যে 4 যোগ হচ্ছে কি করে 3টা বিটা কণা নিঃসরণ করে। বিটা কণা মানে কি? যে ইলেকট্রন -1 উপরে 0, এর সাথে নতুন একটা পরমাণু তৈরি করে, এটা কণা তৈরি করে। সেই কণাটা কি? নতুন মৌলের পারমাণবিক সংখ্যা হতো। এর 92 আছে, তুমি খেয়াল করো 2 দুগুণে 4, তাহলে নিচে অলরেডি 4 আছে, আর -3 3 অথবা -1, তাহলে 4 থেকে 3 গেলে কত থাকে? 1 থাকে। তাহলে এইটুকুর মধ্যে পুরোটার মধ্যে 1 আছে, তাহলে এখানে থাকবে অবশ্যই কত? 91 আর এই 1 মিলে কত? 92। উপরে তুমি সেমভাবে হিসাব করো 236, 4 দুগুণে 8 চলে গেছে অলরেডি, তো 236-এর মধ্যে 8 চলে গেছে, আর কত থাকে? 3 শূন্য তো শূন্য হয়, তো কত থাকবে এখানে? 228 আর 8 কত হবে? 36। 228 আর দেখো 8 যোগ করলে কত হবে? 236। তো নতুন মৌলটা তুমি বের করতে পারবা। তো এখানে আমরা ধরে নিয়েছি যে একটি তেজস্ক্রিয় মৌল, তো সাপোজ মৌলটা আমাদের প্রশ্নে দেওয়া আছে, তো যে মৌল দেওয়া থাকবে সেই মৌল অনুযায়ী তুমি করতে পারবা, ঠিক আছে? আশা করি ধরতে পেরেছো যে কীভাবে আসলে এই হিসাব নিকাশগুলো করতে হয়। দেখো সেম, ওকে, এরকম আরও একটা প্রশ্ন আমাদের আছে যে এটা কিসে পরিণত হয়, হ্যাঁ। এবং এখানে তুমি আরেকটা জিনিস দেখতে পাচ্ছ যে বিক্রিয়াতে কী পরিমাণে শক্তি উৎপন্ন হয় সেটা দেখো, যে নিউট্রন ইউরেনিয়ামকে ধাক্কা মারছে এবং এখানে কী হয়েছে যে এই যে ব্রোমিন, তারপরে ক্রিপ্টন, হ্যাঁ, এটা ব্রোমিন হবে না, এটা আসলে কী হবে? এটা হচ্ছে বেরিয়াম হবে, হ্যাঁ। সো বেরিয়াম, ক্রিপ্টন, নিউট্রন এবং শক্তি উৎপন্ন হয়েছে, কী পরিমাণে শক্তি উৎপন্ন হয়। সো এখানে হিউজ একটা শক্তি উৎপন্ন হয়। সো তুমি এটা চাইলে কিন্তু হিসাব নিকাশ করে বের করতে পারবা কত শক্তি উৎপন্ন হয়, এটা অঙ্কতে আসে, তবে এটা মুখস্থ এসেছে আর কি বই থেকে। সো এটা মুখস্থ তুমি করে নেবে। কন্ডাক্টর এবং ইলেকট্রনিক্সের এমসিকিউতে সবাইকে আবারও স্বাগতম। সো চলো আমরা এখান থেকে শুরুতে কী কী পড়তে হবে সেই জিনিসগুলো একটু জানি, যে সেমিকন্ডাক্টর, অর্ধপরিবাহী এবং ইলেকট্রনিক্স। সো সেমিকন্ডাক্টরের শুরুতে তোমাকে জানতে হবে যে এই সেমিকন্ডাক্টরের বৈশিষ্ট্য কী, সেমিকন্ডাক্টরের প্রকারভেদ কী, এগুলো দিয়ে আমরা কী কী বানাতে পারি, ডায়োড, ট্রানজিস্টর, সেগুলোর ডিটেলস। সো এখান থেকে বেশ কিছু থিওরিটিক্যাল প্রশ্ন আমাদের আসে, তো সেগুলোও তুমি যেন পারো সেভাবে আমি হেল্প করছি, এবং ম্যাথগুলো আমি লাস্টে সলভ করব। দেখো শুরুতে তোমাকে বৈশিষ্ট্য জানতে হবে যে অর্ধপরিবাহীর বৈশিষ্ট্য কী। যে অর্ধপরিবাহী কী? যে তারা মোটামুটি লেভেলের বিদ্যুৎ পরিবহন আসলে করে, মাঝারি আচরণ করে, পরিবাহী এবং অপরিবাহীর মধ্যবর্তী আচরণ করে। একদম বেশি বিদ্যুৎ পরিবহন করে তাও না, আবার একেবারেই বিদ্যুৎ পরিবহন করে না তাও না, মোটামুটি বিদ্যুৎ করে। এবং এদের আপেক্ষিক রোধ হচ্ছে 10⁻⁴ ওহম মিটার। কিন্তু নিম্ন তাপমাত্রায় এরা কিন্তু আবার অপরিবাহী অর্থাৎ অন্তরকের ন্যায় আচরণ করে। আর এদের যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মধ্যে শক্তির গ্যাপ অনেক বেশি থাকে না, মোটামুটি কম থাকে, 1.1 ইলেকট্রন ভোল্ট। কিন্তু পরিবাহীর ক্ষেত্রে দেখা যায় এই গ্যাপটা থাকে কি খুবই কম। সো পরিবাহীর ক্ষেত্রে এই যে এই গ্যাপটা থাকে কি খুবই কম, অর্থাৎ 0 ইলেকট্রন ভোল্ট, একদমই কম, মানে নাই, গ্যাপই থাকে না। আর অপরিবাহীর ক্ষেত্রে এই গ্যাপটা থাকে অনেক বেশি, হ্যাঁ। অপরিবাহী এর ক্ষেত্রে দেখা যায় কি এই গ্যাপটা থাকে অনেক বেশি, এবং সেটা কত হয় যে 6 থেকে 15 ইলেকট্রন ভোল্ট, 6 থেকে 15 ইলেকট্রন ভোল্ট। সো এরকম, হ্যাঁ। সো এই ব্যাপারটা একটু আমরা খেয়াল রাখতে পারি, এই কয়েকটি ইনফরমেশন এখান থেকে। এরপরে সেমিকন্ডাক্টরের আমরা 2 ভাগে ভাগ করতে পারি, বিশুদ্ধ এবং অবিশুদ্ধ। আমরা বিশুদ্ধকে বলি ইন্ট্রিনজিক বা সহজাত, আর অবিশুদ্ধকে বলি আমরা এক্সট্রিনজিক বা হচ্ছে বহির্জাত। এই অবিশুদ্ধ হওয়ার 2 প্রকার, একটা হচ্ছে পি টাইপ এবং হচ্ছে এন টাইপ।
সো বিশুদ্ধ মানে শুধুমাত্র যে আমাদের সেমিকন্ডাক্টর যেটা নিবা, যেমন সিলিকন যদি নাও সিলিকনেরই শুধুমাত্র কি থাকবে, পরমাণু থাকবে। এবার পি টাইপকে আমরা কীভাবে তৈরি করতে পারি? ডোপিং করার মাধ্যমে আমরা পি টাইপ বা এন টাইপ তৈরি করতে পারি, ভেজাল মিশিয়ে। সো পি টাইপের সাথে আমরা ত্রিযোজী মৌল ডোপিং করি। ত্রিযোজী মৌলের মধ্যে কী রয়েছে থাকুক কারা? 13 নং গ্রুপে যে মৌলগুলো, বিশেষ করে অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, এরকম, ঠিক আছে। চার্জ ক্যারিয়ার হিসেবে এখানে দুজনই থাকে, হোল এবং ইলেকট্রন। আমি যা যা বলছি এই প্রত্যেকটা কিন্তু এমসিকিউ, এটা প্রত্যেকটা এমসিকিউ অলরেডি পরীক্ষা এসেছে। আমি সেগুলোকে একসাথে গুছিয়ে দিয়েছি তোমাকে। সো চার্জ ক্যারিয়ারকে হোল এবং ইলেকট্রন দুজনই থাকে। পি টাইপের ক্ষেত্রে দুজনই চার্জ ক্যারিয়ার হিসেবে কাজ করে। যদি পরীক্ষা জিজ্ঞেস করে পি টাইপের ক্ষেত্রে চার্জ ক্যারিয়ার কোনটি, হোল ইলেকট্রন, উভয়ই হবে, হোল ইলেকট্রন উভয়ই হবে। তবে মেজর চার্জ ক্যারিয়ার হয় হচ্ছে হোল, পি টাইপ মানে পজিটিভ টাইপ, হোল, এবং মাইনর চার্জ ক্যারিয়ার হয় হচ্ছে ইলেকট্রন, ঠিক আছে। সেম একইভাবে এন টাইপের ক্ষেত্রে এখানে পঞ্চযোজী মৌল ডোপিং করা হয়। 15 নং গ্রুপের মৌলগুলো, বিশেষ করে ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এরা। চার্জ ক্যারিয়ার এখানেও দুজনই, উভয়ই হোল এবং ইলেকট্রন, কিন্তু মেজর হচ্ছে কি ইলেকট্রন, আর মাইনর হচ্ছে কি, সেটা হচ্ছে হোল। সো দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের জিনিস পি টাইপ এবং এন টাইপের ক্ষেত্রে। এরপরে পি টাইপ আর এন টাইপ বাড়ানোর ফলে আমরা যেটা তৈরি করতে পারি, ডায়োড তৈরি করতে পারি। পি টাইপ এবং এন টাইপকে যুক্ত করে ডায়োড, দুই প্রান্ত বিশিষ্ট ডায়োড। সো ডায়োডকে আমরা, এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম, এবং আমরা বর্তনীতে ডায়োডকে এভাবে আঁকি, হ্যাঁ, এইভাবে আঁকি, এবং এটার এই পার্টটা হচ্ছে পি, আর এই দাগের এই পার্টটা হচ্ছে আমাদের এন, হ্যাঁ, পি এবং হচ্ছে আমাদের কি, পি এবং হচ্ছে এন, এই হচ্ছে আমাদের জিনিসটা। এবার খেয়াল করো, এখানে যখনই আমরা এই পি টাইপের এন টাইপকে যুক্ত করি, এখানে একটা ডিপ্লেশন লেয়ার তৈরি হয়। এটাকে আমরা বলি ডিপ্লেশন লেয়ার বা হচ্ছে বঞ্চিত স্তর। সো এই ডিপ্লেশন লেয়ারটা তৈরি হয়, এখানে একটা বিভব পার্থক্যেরও সৃষ্টি হয়, সেটাকে বলি বাধা বিভব, বিভব প্রাচীর বা নি ভোল্টেজ। সিলিকনের ক্ষেত্রে সেটা 0.7 ভোল্ট, জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.3 ভোল্ট। প্রত্যেকটা এমসিকিউ, এক একটা লাইন যা যা বলছি প্রত্যেকটা এমসিকিউ থিওরিটিক্যালগুলো তোমাকে শিখিয়ে দিচ্ছে। আর ফরওয়ার্ড বায়াস যখন হবে, আমরা যখন এইটাকে যুক্ত করব কিভাবে, খেয়াল করো, আমরা যখন এই পি টাইপকে যুক্ত করব কিভাবে, এই পি এর সাথে পজিটিভ প্রান্ত আর এন এর সাথে নেগেটিভ প্রান্ত দিব, তখন হবে ফরওয়ার্ড বায়াস। আর মনে রাখবা, ফরওয়ার্ড বায়াসে বিদ্যুৎ প্রবাহিত হয়, আই প্রবাহিত হবে, আই টিক চিহ্ন দিলাম, আই প্রবাহিত হবে, এবং সেখানে এই ডিপ্লেশন লেয়ার বা হচ্ছে বঞ্চিত স্তর, সো এই ডিপ্লেশন লেয়ারটা কি হয়, হ্রাস পেতে থাকে, এবং ডিপ্লেশন লেয়ার কি হয়, হ্রাস পায়, এবং যখন এই বাধা বিভব অতিক্রম করে ফেলে তখন একদম জিরো হয়ে যায়, হ্রাস পায় এবং লাস্টে জিরো হয়ে যায়। আর রিভার্স বায়াসের ক্ষেত্রে কি ঘটে, যে আমরা এরকম পি টাইপের সাথে আমরা দিই নেগেটিভ প্রান্ত, আর এন টাইপের সাথে দিই আমরা হচ্ছে পজিটিভ প্রান্ত, এবং সেক্ষেত্রে কি হয় না, যে কারেন্ট প্রবাহিত হয় না। এবং এখানে ডিপ্লেশন লেয়ারটা হ্রাস না, বরঞ্চ এখানে ডিপ্লেশন লেয়ারটা কি হয়, বৃদ্ধি পেতে থাকে, হ্যাঁ। সো ডিপ্লেশন লেয়ারটা এখানে বৃদ্ধি পায়, ডিপ্লেশন লেয়ারটা এখানে কি হয়, যে বৃদ্ধি পায়, ঠিক আছে। সো এই কয়েকটা কথা মনে রাখবো, এবং এরপরে আমরা একটা গ্রাফও মনে রাখবো, যে থেকে আমাদের প্রশ্ন জিজ্ঞেস করবে, এরকম আর কি, যে যখন আমরা ফরওয়ার্ড বায়াসে যাচ্ছিলাম, তখন দেখা যাবে কি, তুমি যখনই ভোল্টেজ বাড়াবা, ভোল্টেজ বাড়লে আস্তে আস্তে কী হবে, আস্তে 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 এরকম করে বিভবটা তুমি বেশি পাবা আর কি, এবং ভোল্টেজ বাড়লে তুমি কারেন্টটা আস্তে আস্তে বেশি পাবা। বিভব তো বাড়াচ্ছই, ভোল্টেজ বাড়াচ্ছ অর্থাৎ বিভব বাড়াচ্ছ, তার মানে কি কারেন্টটা আস্তে আস্তে বাড়তে থাকবে। এবং রিভার্স বায়াসের ক্ষেত্রে দেখা যাবে যে প্রথমে তুমি ভোল্টেজ বা বিভব বাড়াচ্ছ, এতে করে দেখা যাবে যে কারেন্টের মান খুব একটা বাড়ছে না, জিরোর কাছাকাছি পাচ্ছ, কিন্তু বাড়াতে বাড়াতে হঠাৎ করে একটা তুমি কী পাবা, একটা বেশি মানের একটা কারেন্ট তুমি পেয়ে যাবা। সো এই যে কিছু ঘটনা ঘটলো, সেটাকে আমরা একটু আলোচনা করি। এই দেখো, যে অংশের পরে কি হয়েছে, যে আস্তে আস্তে কি আমরা কারেন্ট পাওয়া শুরু করছি, সো সেই অংশকে আমরা এরকম নাম দিই হচ্ছে নি ভোল্টেজ। যে বলছিলাম যে নি ভোল্টেজ, অর্থাৎ যেই ভোল্টেজ অতিক্রম করার পর তুমি কারেন্ট পাওয়া শুরু করবে আর কি। আর এখানে দেখো যে পিছনের দিকে রিভার্স বায়াসে আমরা কারেন্ট পাই না, তারপরে অল্প মানের কিছু কারেন্ট কিন্তু পাওয়া গেছে। দেখো এই যে একটু নামছে, একদমই ঘেসে আসে না, একটু নিচে নামছে। সো এখানে অল্প মানের কারেন্ট আসলো কই থেকে, এটা হচ্ছে এই রিভার্স বায়াসের ক্ষেত্রে অল্প মানের কারেন্ট আসে হচ্ছে যে মাইনর চার্জ ক্যারিয়ার থাকে তাদের জন্য একটু কারেন্ট পাওয়া যায়। আর যখন হঠাৎ করে বেশি মানের কারেন্ট পাওয়া গেল, সেই ভোল্টেজটাকে বলা হচ্ছে ব্রেকডাউন ভোল্টেজ আর কি, হ্যাঁ। এটাকে বলা হয় হচ্ছে যে ব্রেকডাউন ভোল্টেজ, এটা বলা হচ্ছে কি ব্রেকডাউন ভোল্টেজ, ঠিক আছে, ব্রেকডাউন ভোল্টেজ। সো ব্রেকডাউন ভোল্টেজ বলে এটাকে, যখন এই যন্ত্রটা নষ্ট হয়ে যায়। আর আরও কথা মনে রাখবো, ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে আমরা কারেন্ট পাই মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে, আর রিভার্স বায়াসে আমরা কারেন্ট পাই হচ্ছে মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জে। রিভার্স বায়াসে কি হয়, এই পাশেটা হচ্ছে রিভার্স বায়াস, আর এই পাশেটা হচ্ছে কি ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াসে আমরা মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে, এবং রিভার্স বায়াসে মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জে কারেন্ট পাই। যা যা কথা দরকার সব বলে দিলাম, ঠিক আছে। ব্রেকডাউন ভোল্টেজ বা হচ্ছে জেনার ভোল্টেজ বা জেনার ক্রিয়া, এরপরে যন্ত্রটা নষ্ট হয়ে যাবে। তুমি উল্টা দিকে বিভব বাড়াচ্ছিলা, এতে করে কারেন্ট পাবা না, কিন্তু হঠাৎ করে একটু কারেন্ট পাবো এবং তো নষ্ট হয়ে যাবে, ঠিক আছে।
সো এটা গেল। আর ডায়োডটা আমরা কি কাজে ব্যবহার করি? ডায়োডটা আমরা একমুখীকরণে ব্যবহার করি। আমরা এসি সিগন্যালকে আমরা কি বানাতে পারি? এরকম ডিসি বানাতে পারি। ঠিক আছে, এসি সিগন্যালকে আমরা কি বানাতে পারি? এরকম ডিসি বানাতে পারি, এসিকে ডিসি বানাতে পারি। এবং এটাকে আমরা বলছি যে পূর্ণ তরঙ্গ একমুখীকরণ, ফুল সাইকেল। আমরা বাংলাতে বলি হচ্ছে পূর্ণ তরঙ্গ রেকটিফিকেশন, পূর্ণ তরঙ্গ একমুখীকরণ, একমুখীকরণ, পূর্ণ তরঙ্গ একমুখীকরণ। তো দেখো এখানে কি ঘটছে, যে আমাদের এখানে এসি সিগন্যাল ছিল এবং সেটা কি হয়েছে? ডিসিতে পরিণত হয়েছে এবং ফুল সাইকেলে পরিণত হয়েছে। এবং এই পূর্ণ তরঙ্গ রেকটিফিকেশনে ইনপুটের, এটা হচ্ছে ইনপুট, এই ইনপুটের কম্পাঙ্ক যদি এফ হয় তাহলে আউটপুটের কম্পাঙ্ক হয় কি 2f, মানে হচ্ছে কি ডাবল হয়, দ্বিগুণ হয়। হ্যাঁ, ইনপুট ফ্রিকোয়েন্সিটা দ্বিগুণ হয়ে যায়, কথাটা মনে রাখবো। এবং আরেকটা আমরা দেখতে পাচ্ছি, এটা 1 নাম্বার, 2 নাম্বার আরেকটা দেখতে পাচ্ছি আমরা। এবং আমরা এই কাজটা করতে পারি 2টি বা 4টি ডায়োড ব্যবহার করে, এইটা করা যায় পূর্ণ তরঙ্গ একমুখীকরণ। যদি একটা ডায়োড ব্যবহার করো সেক্ষেত্রে কি হয়? এরকম অর্ধ তরঙ্গ হয়। দেখো এই যে এসি থেকে, এটা আমাদের এসি ছিল এবং এটা ডিসিতে পরিণত হয়েছে, তবে দেখো পূর্ণ হয়নি, এই যে এখানে কিছু গ্যাপ আছে, এখানে এটা হইতে পারেনি। তাহলে এটা আমাদের কি? অর্ধ তরঙ্গ রেকটিফিকেশন। সো অর্ধ তরঙ্গ একমুখীকরণ, অর্ধ তরঙ্গ একমুখীকরণ, অর্ধ তরঙ্গ একমুখীকরণ, এটাকে আমরা বলি। ঠিক আছে, সো এই কয়েকটা কথা মনে রাখো। এসিকে ডিসি বানাইকে এই ডায়োড একমুখীকরণ আমরা করি ডায়োডের সাহায্যে। ঠিক আছে, এবার দেখি আমরা হচ্ছে ট্রানজিস্টার। যদি আমরা এরকম পি এবং এন নিয়ে তো আমরা ডায়োড বানিয়েছিলাম, যদি আমরা এরকম পি আর এন এর 3টা নিই, সাপোজ একটা পি নিলাম, একটা এন নিলাম, একটা পি নিলাম, তাহলে সেটা আমাদের হবে কি? যে একটা ট্রায়োড হয়ে যাবে, অর্থাৎ ট্রানজিস্টার হবে। সেটা আমাদের কি হবে? ট্রানজিস্টার। এই যে ট্রানজিস্টার। বা সেম একইভাবে যদি আমি এখানেও আরেকটা নিই, মনে করো, তখন নামগুলো আমি চেঞ্জ করে দিলাম। তখন আমি এটাকে বললাম যে সাপোজ হচ্ছে এন, এটাকে বললাম পি, এটাকে বললাম এন। সেরকম পিএনপি বা এনপিএন নিয়ে আমরা কি ট্রানজিস্টার বানাতে পারি। পিএনপি তুমি চিনবা কিভাবে? বর্তনীতে তুমি এই তীর চিহ্নটা খেয়াল করবা। কার তীর চিহ্ন? 3টা অংশ থাকে বলছিলাম, একটা থাকে হচ্ছে ইমিটারের, একটা থাকে হচ্ছে বেইজের, এই যেটা হচ্ছে বেইজের, এবং আরেকটা থাকে হচ্ছে কি? কালেক্টরের, আরেকটা থাকে হচ্ছে কি? কালেক্টর। তুমি চিহ্নটা খেয়াল করবা ইমিটারের, ইমিটারের চিহ্ন যদি এই সার্কেলের ভিতরে ঢুকে তাহলে সেটা হবে পিএনপি। আর যদি দেখো ইমিটারের চিহ্নটা কি হচ্ছে, সার্কেল থেকে বাইরে যাচ্ছে, তাহলে ভাববা এটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টরের চিত্র। এটা তুমি চিনবা। এবং এই যে আমরা ট্রানজিস্টর ব্যবহার করে কি করতে পারি? আমরা অ্যাম্পলিফিকেশন করতে পারি, সুইচ হিসেবে ব্যবহার করতে পারি। অ্যাম্পলিফিকেশন মানে সিগন্যালকে বিবর্ধিতকরণ, বাংলাতে লেখা থাকবে বিবর্ধিতকরণ। ঠিক আছে, এবং এইটার যে সূত্রগুলো সেগুলো চলো আমরা একটু দেখে ফেলি। এখানে আমাদের 3-4টা মেইন সূত্র আছে। তার মধ্যে একটা হচ্ছে যে আইই সমান আমরা লিখতে পারি হচ্ছে কি আইবি যোগ হচ্ছে আইসি, আই সমান আইবি যোগ আইসি। তার আগে আমরা এটা লিখতে পারি হচ্ছে যেমন হচ্ছে আই বা ডেল আই সমান লিখতে পারি আমরা হচ্ছে যে ডেল ভি ইন্টু হচ্ছে আর, অথবা ডেল ভি বাই আর। হ্যাঁ, সো আই ইকুয়াল টু ভি বাই আর, সো ডেল ভি বাই আর, সো ডেল ভি বাই হচ্ছে কি আর। ঠিক আছে, সো ডেল আই সমান সমান হচ্ছে ডেল ভি বাই আর। সো এখানে ডেল ভিটা হচ্ছে আমাদের কি? ডেল আই সমান সমান ডেল ভি বাই আর। ডেল ভিটা হচ্ছে আমাদের কি? বিভবের পরিবর্তন, ডেল আই কারেন্টের পরিবর্তন, আর হচ্ছে গতীয় রোধ, ডাইনামিক রোধ। হ্যাঁ, সব সময় বের করতে বলবে গতীয় রোধ বের করছো, আর বের করবা, শেষ। সো আইই সমান হচ্ছে আইবি যোগ হচ্ছে আই সি। সো এটা গেল আমাদের। তারপরে আমরা আলফা বের করতে পারি, এটাকে বলি আমরা প্রবাহ, আমরা বলি হচ্ছে এখানে বলি প্রবাহ বিবর্ধন গুণক, একটু জায়গা লাগবে। সো প্রবাহ বিবর্ধন গুণক, প্রবাহ বিবর্ধন গুণক, সো প্রবাহ বিবর্ধন গুণক। সো প্রবাহ বিবর্ধন গুণক আলফা সমান সমান কি হবে আমাদের? এখানে হবে আইসি ভাগ হচ্ছে আইই, এটা। আর প্রবাহ লাভ একটা জিনিস আমাদের আছে, প্রবাহ লাভ। সো প্রবাহ লাভ হবে আমাদের বিটা সমান সমান হবে আমাদের আইসি ভাগ হচ্ছে আইবি। ঠিক আছে, এটা হচ্ছে আইসি ভাগ হচ্ছে আইবি। প্রবাহ লাভ বিটা সমান আইসি ভাগ আইবি। সো একটা গেল। আলফার বিটার মধ্যে কিছু সম্পর্ক আছে, যে আলফা জানলে বিটা জানা যায়, বিটা ডিভাইড বাই হচ্ছে 1 প্লাস বিটা। আর বিটা সমান সমান লেখা যায় হচ্ছে এরকম আলফা ডিভাইড বাই 1 মাইনাস আলফা। আলফার বিটার মধ্যে সম্পর্ক, আলফা দেওয়া থাকলে বিটা বের করবা, বিটা দেওয়া থাকলে আলফা বের করবা, সূত্রটা মুখস্থ করে ফেলো। আরেকটা জিনিস আমাদের দরকার হয় হচ্ছে ভোল্টেজ গেইন। যেমন বলি ভোল্টেজ গেইন এ ভি সমান সমান হচ্ছে এরকম যে ভি ইনপুট আর ওগুলো হচ্ছে ভি আউটপুট। এবং এইটা আমরা ফর্মুলাকে লেখার পর এরকম আসে বিটা ইন্টু এরকম আসে আর এল ভাগ হচ্ছে আর ইন। সো এরকম সূত্র আমাদের আসে। সো একটু মনে রাখবে এখান থেকে। ঠিক আছে, সো আশা করি বুঝতে পেরেছো এখানকার ফর্মুলাগুলো কীরকম হতে পারে। এই হচ্ছে আলফা বিটা, এই কয়েকটা জিনিস। সো এইগুলোর উপর বেস করে আমরা আসলে প্রশ্নগুলো এখানে পাবো। সো আমরা থিওরিটিক্যাল পড়াগুলো পড়ে ফেলেছি, কি প্রশ্ন আসতে পারে একদম যা যা আমি বলছি ওগুলো থিওরিটিক্যাল এমসিকিউ আসলে। আর এখন তোমাকে আমি জাস্ট কিছু ম্যাথগুলো দেখাই দিচ্ছি যে কী ধরনের ম্যাথ আসতে পারে। খুব বেশি সূত্র দিত নাই, ম্যাথের টাইপও এখানে কম, সংখ্যা কম। এবং একটি পিএন জাংশনের সম্মুখ বায়াসে এত ভোল্ট বিভব পার্থক্যের জন্য
এত অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের পরিবর্তন হলো গতিরোধ নির্ণয় করো। সো আমরা লিখবো আর ইকুয়াল টু হচ্ছে কি লিখবো যে হচ্ছে যে ভি ইকুয়াল টু হচ্ছে কি আই আর। সো ডেল ভি বাই হচ্ছে কত ডেল আই। সো ভি ইকুয়াল টু আই, সো আর ইকুয়াল টু ডেল ভি বাই ডেল আই। মানটা বসাই দিই। কোনো জাংশনের সম্মুখ বায়সে এত ভোল্ট বিভব পার্থক্যের জন্য, সো বিভব পার্থক্য বলা আছে 0.4 100 মিলি অ্যাম্পিয়ার প্রবাহের পরিবর্তন হয়। সো পরিবর্তন হয় 100 মিলি অ্যাম্পিয়ার। সো এখানে মিলিটাকে অবশ্যই কী করবো আমরা, এটাকে আমরা অ্যাম্পিয়ার বানাই দিব। তো 0.4 ভাগ হচ্ছে 10, এরকম আসছে আমাদের। সো হিসাব করলে আমরা কত পাবো এখানে 0.04 ইন্টু 10⁻³ এরকম আসবে। তাহলে তুমি হিসাব করলে কত পাবো এখানে, তুমি দেখো এই যে হচ্ছে এই তুমি পাচ্ছ 0.04, 0.04 ভাগ হচ্ছে 100 ছিল, 10 ছিল না, একটু আমি চেঞ্জ করে দিচ্ছি এটাকে, এটা ছিল আমাদের 100। সো এটা ছিল আমাদের কত 100, হ্যাঁ 100। সো এটা হিসাব করলে আমাদের কি আরেকটা শূন্য তাহলে আসবে, আর এই পুরোটুকু গুণ করে তুমি পাবা কি 4 এই আর রোধের মান কত হবে 4 শেষ। সো ডেল ভি বাই ডেল আই সূত্র আমরা শিখেছিলাম যে একটি জাংশন ডায়োডের আইভি লেখা দেখানো হলো, এই যে আমরা দেখছিলাম এরকম এরকম বলছে যে রোধ নির্ণয় করো। দেখো এখানে মান দেওয়া আছে, ডেল ভি এর মানটা 0.3 থেকে 0.4। সো ডেল ভি দেওয়া আছে 0.4 মাইনাস কত 0.3, এটা বিয়োগ করে নিব আমরা। আর আই দেখো 70 আর 20, তার মানে ডেল আইটা কত আছে আমাদের যে 70 মাইনাস কত 20। সো আমরা আর সমান সমান লিখবো হচ্ছে যে ডেল ভি বাই হচ্ছে ডেল আই। সো মান বসাই দাও, কত আসবে 0.4 মাইনাস 0.3, নিচে কত আসবে 70 মাইনাস 20, ভাগ করো, চলে আসবে তোমার আর এর মান। সো একইভাবে গতিরোধটা আবার এসেছিল। এবার দেখো আরেকটা প্রশ্ন এরকম থাকতে পারে অনেক সময়, যে যেটা সিলিকন জার্মেনিয়াম ডায়োড দুটি নি ভোল্টেজ যথাক্রমে এত এত এর রোধের মধ্যে প্রবাহিত হলে তারপরে তড়িৎ প্রবাহের মান কত। সো 12 ভোল্ট এখানে ছিল, যাওয়ার সময় এখানে দেখো নি ভোল্টেজ কত 0.7, এখানে ড্রপ করবে। আমরা জানি জার্মেনিয়ামের নি ভোল্টেজ 0.3, এটাও ড্রপ করবে। তাহলে এখানে ভোল্টেজ হবে হচ্ছে 12, আর এখানে এই জিনিসটা কি, এই যে এই ভোল্টেজ আর এই ভোল্টেজটু কি হয়ে যাবে আমাদের, এই ভোল্টেজ আর এই ভোল্টেজটু কি হয়ে যাবে এখানে, এটা মাইনাস হয়ে যাবে 0.7 মাইনাস 0.3, কারণ এটা ড্রপ করবে, এর তো এখানে যাই বাধা দিচ্ছে, বাধা বিভব এটা। সো ভি এর মানটা আমাদের আসে কত হলে, ভি এর মানটা আমাদের আসে হচ্ছে 11। আই ইকুয়াল টু আমরা কি লিখবো, লিখবো হচ্ছে আই ইকুয়াল টু ভি বাই আর। ভি এর মানটা হচ্ছে 11, রোধের মানটা কত 5.6 কিলো ওহম। কিলো মানে কি, এখানে 1000 দিয়ে গুণ করে দিলা, ঠিক আছে। সো 11 ভাগ হচ্ছে এত, সো এটা আমাদের হচ্ছে এখানে কি আসবে এত এত অ্যাম্পিয়ার। ওকে, আর এই অ্যাম্পিয়ারটাই পরে দেখো মিলি অ্যাম্পিয়ার পরিণত করছে, 1000 দিয়ে ভাগ করে মিলি অ্যাম্পিয়ারে তুমি পরিণত করবা, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের এখানকার জিনিসগুলো চলে আসবে এখান থেকে। বর্তমানে আলফার মান নির্ণয় করো, বিটার মান দেওয়া আছে 200। সো বিটা যদি দেওয়া থাকে 200, তাহলে আলফা বের করা সহজ, আমরা জানি বিটা থাকলে আলফা বের করা যায়। আলফা সমান সমান বিটা ডিভাইড বাই 1 প্লাস বিটা, তাহলে উত্তর কি আসবে 200 ডিভাইডেড বাই যে কত আসবে 201, শেষ। এটা হচ্ছে আমাদের এখানে উত্তর আসবে, ঠিক আছে। তো দেখো 0.9 এর কাছাকাছি একটা আসতে পারে। বলছি ট্রানজিস্টরের ক্ষেত্রে আইসি ভাগ হচ্ছে আই এত হলে, তার মানে কি আইসি ভাগ আই মানে কি আলফা। সো আলফা সমান সমান 0.96 হলে হচ্ছে প্রবাহ লাভ মানে বিটা কত, আমরা জানি বিটা সমান সমান আলফা ডিভাইড বাই 1 মাইনাস আলফা। মান বসাই দাও 0.96, নিচে আসবে 1 মাইনাস 0.96, এই হচ্ছে আমাদের প্রবাহ লাভটা চলে আসবে। সরি, এটা আমাদের বক্স না, এটা আমাদের কি ছিল বিটা। সো আশা করি বুঝতে পেরেছো এখান থেকে বিটা কীভাবে বের করতে পারি, সেম একই রকমই জিনিস। এই ট্রানজিস্টরের সংগ্রহ প্রবাহ 5, ভূমি প্রবাহ 100। একটু খেয়াল করব এখানে মিলি অ্যাম্পিয়ার, এখানে মাইক্রো অ্যাম্পিয়ার, সো এখানে একটু সাবধান। বলছে নিঃসারক প্রবাহ কত, আমরা সূত্র শিখছিলাম নিঃসারক প্রবাহ আইই সমান সমান কি বলছিলাম যে আইবি যোগ হচ্ছে আইসি, একটা এখানে যোগ করার সূত্র ছিল। আর আইবিটা কত আমাদের দেখো, আইবি ট্রানজিস্টরের ভূমি প্রবাহ হচ্ছে 100, আইবি হচ্ছে 100। সো 100 ইন্টু 10⁻⁶, সব কিছু তুমি কী করবা, সব কিছু তুমি হচ্ছে অ্যাম্পিয়ারে নিয়ে যাও, অথবা তুমি এটা কাছে অ্যাম্পিয়ারে নিয়ে যাও, পরে তুমি করো মিলিতে নিও। আর আইসি কত 5 মিলি, 5কে নিয়ে যাবা 10⁻³ মিলিকে অ্যাম্পিয়ার নেওয়ার জন্য 3। সো হিসাব করলে তুমি পাওয়া যাবে হচ্ছে অ্যাম্পিয়ার, তার পরবর্তী লাইনে তুমি নিয়ে যাবে হচ্ছে মিলি অ্যাম্পিয়ার, ঠিক আছে। সো আমরা জানি যে কি যে 1 অ্যাম্পিয়ার ইকুয়াল টু কত 10⁻³ মিলি অ্যাম্পিয়ার, হ্যাঁ 10⁻³ মিলি অ্যাম্পিয়ার মানে হচ্ছে 1 অ্যাম্পিয়ার। সো এটাকে তুমি মিলি অ্যাম্পিয়ারে পরবর্তী নিয়ে যাবা 1000। এবার দেখো এনপিএন ট্রানজিস্টরের সাধারণ বেস সংযোগ আছে, নিঃসারক প্রবাহ এত এবং বেস প্রবাহ এত। এখন জিজ্ঞেস করছে তাহলে কি জিজ্ঞেস করছে যে নিঃসারক প্রবাহ এত, এ প্রবাহ এত, তাহলে এখানে কিছুই তো জিজ্ঞেস করেনি। সো
যেহেতু আমাদের আছে হচ্ছে কি আইই আইবি নিঃসারক প্রবাহ, সাপোজ আমি এখানে তাহলে একটা জিনিস বের করি, আইসি বের করতে পারবা। সো আইসি সমান সমান কি হবে, আইই মাইনাস আইবি। সো প্রশ্নটা এখানে নাই। সো অন্য কিছু জিজ্ঞেস করতে বলো, আলফা বের করতে হলে কি করতা, যে আইসি ভাগ হচ্ছে কত আইই, এটাও বের করতে পারতা। তো যেটা চাবে সেটা তুমি এখানে বের করতে পারবা আসলে। তো আশা করি বুঝেছো। এখানে বলছে আরেকটা প্রশ্ন, সেম নিঃসারক ট্রানজিস্টরের প্রবাহ লাভ 60, ভার রোধ হচ্ছে অন্তর্গামী রোধ এত এত, ভোল্টেজ বিবর্তন বলছিলাম না, ভোল্টেজ গেইন। ভোল্টেজ বিবর্তন মানে কি, ভোল্টেজ গেইন কি বলছিলাম, যে বিটা ইন্টু কি বলছিলাম, যে আর এল ভাগ হচ্ছে আর ইন, লিখছিলাম শুধু একটা একটা ইউজ করি। প্রবাহ লাভ 60, আর এল হচ্ছে আমাদের কত 500, আর এটাও হচ্ছে 500। তখন দেখো কত আসবে এখানে হিসাব করলে, তো এটি 500 আসছে আমাদের। ভার রোধ অন্তর্গামী 500 500, তো 500 500 তো আমাদের 60 থাকবে আসলে। হ্যাঁ 60 থাকবে, এখানে কোনো চেঞ্জ আসতেছে না। কত আসতেছে আমাদের এখানে 60 থাকছে, 60 থাকছে আসলে। এরপর দেখো আমাদের আইসিটির কিছু অংশ আছে, যে বাইনারি থেকে ডেসিমেল, আর তারপর হচ্ছে এই যে বাইনারি কোড, এই 25-এর বাইনারি কত হবে, বাইনারি বিয়োগ, বাইনারি যোগ, তারপর হচ্ছে অ্যান্ড গেট, এই জিনিসগুলো একটু পড়বো। আমাদের কিছু হচ্ছে গেট আছে, সো অ্যান্ড গেট আইসিটির যে অংশগুলো আছে, অ্যান্ড গেট, তারপর হচ্ছে কি নর গেট, হ্যাঁ তারপরে কি আছে অর গেট, এই গেটগুলো একটু দেখে নিবা এমসিকিউর জন্য। মাঝে মাঝে কিন্তু সত্যক সারণী যেগুলো আইসিটি তোমরা অলরেডি পড়েছো সেগুলো কিন্তু এসে থাকে। সো আশা করি সব কিছু বুঝতে পেরেছো যে আলটিমেটলি কীভাবে এখান থেকে প্রশ্নগুলো হবে, কোন অংশগুলো পড়তে হবে, থিওরিটিক্যাল কথাগুলো কোনগুলো পড়তে হবে, ম্যাথ কীভাবে আসবে, সব কিছু ক্লিয়ার করে দিলাম ইনশাল্লাহ। সো এই জিনিসগুলো পড়ো, আর যেগুলো হিন্টস দিয়ে দিয়েছি যে এগুলো একটু চোখ বুলিয়ে নিও, সেগুলো অবশ্যই দেখে নিবা। সবার জন্য শুভকামনা থাকলেও সবাই ভালো মতো পড়াশোনা করো, ইনশাল্লাহ অনেক ভালো পরীক্ষা দিবা।